গুড মর্নিং ক্লাস। আজকে তোমাদের ম্যাথের উপরে একটা নতুন টপিক আমরা শুরু করছি, সেটা হলো পার্সেন্টেজ। তো প্রথম যে দুটো ক্লাস হয়ে গেছে সেখানে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন কভার করে নিয়েছি। রেশিও অ্যান্ড প্রপোর্শনের যত রকম টাইপের কোশ্চেন হতে পারে সবকিছুই আলোচনা করা হয়ে গেছে। তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও কিন্তু আমরা আগের দুটো ক্লাসে আলোচনা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা শুরু করতে চলেছি পার্সেন্টেজ, এবং তোমাদের প্রথম দিনেই বলেছিলাম যে পার্সেন্টেজ এবং রেশিও অ্যান্ড প্রপোর্শন এই দুটো এমন টপিক যেটা তোমাদের অ্যারিথমেটিকের সমস্ত চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে, তাই ভালোভাবে পড়বে। তো শুরু করছি পার্সেন্টেজ। তো পার্সেন্টেজের কনসেপ্ট কি, পার্সেন্টেজ কাকে বলা হয়? তো পার্সেন্টেজ বলতে ধরো কোনো একটা সংখ্যা এক্স, এক্স এর পার্সেন্টেজ। তো পার্সেন্টেজকে আমরা এই চিহ্নে দ্বারা ডিনোট করি, তো একে আমরা বলবো পার্সেন্টেজ। তো এক্স পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? পার্সেন্টেজের অর্থ হলো পার্সেন্টেজকে যদি আমি তুলে দিই তাহলে সেই সংখ্যার সাথে 1/100 দিয়ে গুণ, বা বলতে পারো সেই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হয়, একেই আমরা বলি কি পার্সেন্টেজ। তো সবার প্রথমে আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কিভাবে বার করতে হয় এবং ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ কিভাবে বার করতে হয় সেটা আমরা দেখব, এবং সেটা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তো দেখো, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ভ্যালুর যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে সেগুলো লিস্ট আমি এখানে ইনক্লুড করেছি। এটা স্ক্রিনশট করে তোমরা একটা খাতায় নোট ডাউন করে নিতে পারো, একটা পেজে নোট ডাউন করে স্টাডি টেবিলের পাশে তোমরা সেটা চিপকে রাখতে পারো, এবং প্রতিদিন দেখবে একবার করে যদি দেখতে থাকো কয়েকদিনের মধ্যে তোমাদের এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ ভ্যালু, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ হয়ে যাবে। এবং এটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, কারণ বুঝে মুখস্থ করবে দেখবে সহজেই ইজি ক্যাপচার করতে পারবে। আর এটা মুখস্থ করতেই হবে, কারণ বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখবে এটা কাজে লাগবে। তো এখানে দেখো ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হলো 1। কিভাবে আসে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। ফ্র্যাকশন ভ্যালু 1, মনে রাখবে কোনো নাম্বার, যে কোনো নাম্বার, 1 বলো, 2 বলো, 3 বলো, 4 বলো, যে কোনো নাম্বার নিজে নিজেই কিন্তু 100% হয়, অর্থাৎ 100% হয়। অর্থাৎ একের ফ্র্যাকশন ভ্যালু কত, একের ফ্র্যাকশন ভ্যালু, সরি, একের একের পার্সেন্টেজ ভ্যালু কত, 100%, বা বলতে পারো 100%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 100%-এর ফ্র্যাকশন ভ্যালু 1। তো 100%, তো এক্ষুনি আমি দেখালাম যে পার্সেন্টেজটাকে যদি আমি তুলে দিই তাহলে এর সাথে পার্সেন্টেজ তুলে দেওয়ার অর্থ কি, এর সাথে 1/100 দিয়ে গুণ, বা সেই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ। তো এখানে 100/100 কেটে কেটে হয়ে গেল কত, 1। তো এখানে 100%-এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলে, 100%-এর ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলে 1। আশা করি এখানে বোঝাতে পেরেছি। এবার পরের লাইনে দেখো 50%। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে হাফ। কিভাবে আসছে? 50%, পার্সেন্টেজটাকে তুলে দাও, পার্সেন্টেজ তুলে দেওয়ার অর্থ কি, 1/100 দিয়ে একে গুণ করতে হবে। গুণ করার পরে কাটাকুটি করো, 50 দিয়ে কাটলে কত হচ্ছে, 2। তো এখান থেকে থাকছে 1/2। তো 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলে, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু পেলে এখান থেকে হাফ। তো এইভাবে কিন্তু আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু আসে। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আমি যদি ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে কি করতে হবে? তো ফ্র্যাকশন ভ্যালু দেখো, আমি এখানে একটা হাফ ফ্র্যাকশন ভ্যালু ভগ্নাংশ নিয়ে নিয়েছি। ফ্র্যাকশনের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো ভগ্নাংশ, ভগ্নাংশ। তো ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজে কনভার্ট করা যায় কিনা, আমি বলবো হ্যাঁ, কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করতে হবে? তো ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্ট ভ্যালুতে কনভার্ট করবে তখন তার সাথে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করো, গুণ করলে পার্সেন্টেজ ভ্যালু পেয়ে যাচ্ছ। তো এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 50। তো হাফের অর্থ কি, হাফের অর্থ হলো 50%। আর যখনই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে হবে, তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করার সময় 100 দিয়ে ভাগ করতে হয়, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করার সময় 100 দিয়ে গুণ করতে হয়। ইজি জিনিস, আশা করি বোঝাতে পেরেছি। এখানে তবু একবার লিখে দিচ্ছি যে যখন তোমরা পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করবে তখন কি করতে হবে, তখন 100 দিয়ে ভাগ করতে হবে, তখন 100 দিয়ে ভাগ করতে হবে। আর যখন ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করবে তখন কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আরো আরেকবার বোঝাচ্ছি। ধরো হাফ হলো একটা ফ্র্যাকশন ভ্যালু, হাফকে পার্সেন্টেজে যদি কনভার্ট করতে হয় 100 দিয়ে গুণ করতে হবে।
গুণ করলে চলে আসবে পার্সেন্টেজ, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 50, তো হয়ে যাচ্ছে কত 50%। এই 50%টাকে আমাকে যদি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এই 50%-এর পার্সেন্টেজটাকে তুলে দিয়ে এখানে 100 দিয়ে ভাগ করতে হবে বা 1/100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 1/100 দিয়ে গুণ করলে হচ্ছে কত 2, তো এখান থেকে ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলে 1/2। আশা করি বোঝাতে পেরেছি। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হবে হাফ, আর হাফের পার্সেন্টেজ ভ্যালু হয়ে যাবে কত 50%। এখান থেকে হাফ 1/3 পার্সেন্টেজ ভ্যালু 33, আচ্ছা এখানে ভুল আছে, 33.33% হবে, 33.33% বা 33.13%। দুটো ভ্যালুই মনে রাখবে কারণ দুটোই তোমাদের কাজে লাগবে। 1/4-এর পার্সেন্টেজ ভ্যালু 25%, 1/5-এর 20%, 1/6-এর 16.23% বা 16.66%, বা অনেক বইতে বা অনেক জায়গায় তোমরা 16.67% থাকবে। কেন, আমরা ছোটবেলায় পড়ে এসেছি যখন দশমিকের পরে একই সংখ্যা রিপিট হয় তখন সেটাকে 2 ডেসিমেল আপ টু 2 ডেসিমেল পর্যন্ত করার জন্য যদি এই সংখ্যাটা লাস্ট সংখ্যাটা যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেওয়া যায়। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি 6 এখানে আছে, তো আমরা এটাকে 1 বাড়িয়ে 16.67% বলতে পারি। 1/7-এর পার্সেন্টেজ ভ্যালু 14.27% বা 14.28%, 1/8-এর 12.5 বা 12.5%, 1/9-এর 11.9 11.11 এবং 1/10-এর পার্সেন্টেজ ভ্যালু হলো 10%, 1/11-এর পার্সেন্টেজ ভ্যালু 9.111 বা 9.09%, 1/12-এর হলো 8.113% বা 8.33%, 1/13 7.913% বা 7.69%, 1/14-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 7.17% বা 7.14। এরপর 1/15 মানে 6.23% অর্থাৎ 6.66%, 1/16 হলো 6.25%, 1/18 5.59 বা 5.55%। আচ্ছা এখান থেকে মানে 1 থেকে 1/16 পর্যন্ত একদম কন্টিনিউয়াস মুখস্থ রাখতে হবে, তারপরে 1/17 না মনে রাখলেও হবে। 1/18 5.59 বা 5.55, তারপরে 1/19 না মনে রাখলেও হবে। 1/20 5%, তারপর 1/24 4.16 মানে 4.16, 1/25 4%। ইম্পর্টেন্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বহুবার রিপিট হয় এই 1/25 1/20 20% বা 25%, এগুলো কিন্তু বহুবার রিপিট হয়। 1/30 মানে 3.13%, আর 1/50 মানে 2%। এবার দেখো আমরা পার্সেন্টেজ থেকে মানে এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এই যে ভ্যালু, কিছু ভ্যালু আমরা ডিরাইভ করব কিভাবে। দেখো এখানে 1/16টাকে কিন্তু আমরা ডিরাইভ করতে পারি। কোথা থেকে ডিরাইভ করতে পারি, আমরা ডিরাইভ করতে পারি কিন্তু 1/8 থেকে। তো 1/8 1/8-এর ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্টেজ ভ্যালু কত 12.5% হলো কি 12.5% হলো এর পার্সেন্টেজ ভ্যালু। এবার দেখো আমরা যদি 1/8-কে আমরা যদি 1/2 দ্বারা গুণ করি, মানে 2 দ্বারা যদি ভাগ করি, তো এদিকেও পার্সেন্টেজ ভ্যালুকে সাথেও আমরা 1/2 গুণ করব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। তাহলে বাম সাইডে কত হচ্ছে, বাম সাইডে 1/2 ইন্টু 1/8, তো গুণ করলে কত হচ্ছে, গুণ করলে হচ্ছে 1/16। এবং ডান সাইডেও ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে 12.5%কে ভাগ করলে পেয়ে যাবে 6.25%। 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ 6.25%। এইভাবে কিন্তু আমরা ডিরাইভ করে থাকি। তো দেখো কোনগুলো তোমাদের আরো এক্সট্রা মনে রাখতে হবে, যেমন 1/3 1/3-এর ফ্র্যাকশন ভ্যালু এক্ষুনি পড়ে আসলাম 33.13% বা 33.33%। একে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আগেরটা কি করলাম ভাগ করেছিলাম, একে কি করছি গুণ করছি, অর্থাৎ 1/3 1/3-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/3-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি 33.13%। এবার দেখো আমরা উভয় দিকে 2 দ্বারা গুণ করছি, এদিকেও 2 গুণ করছি, এদিকেও 2 দ্বারা গুণ করছি। তাহলে বাম সাইডে 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশ কত হচ্ছে 2/3, এবং ডান দিকে পার্সেন্টেজ ভ্যালু দেখো কত চলে আসছে। এদিকে দেখো 33-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে কত 66,
আর এদিকে 1 মানে এই 1 এর সাথে 2 গুণ করো, 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে কত 2 বাই এদিকে 3, 66 পূর্ণ 2 এর 3%, 2 এর 3 এর পার্সেন্টেজ ভ্যালু হবে কত 66 পূর্ণ 2 এর 3%, অর্থাৎ 66.66%। এটা আমরা কিন্তু ডিরাইভ করলাম কোথা থেকে, মানে কিসের থেকে নিয়ে আসলাম, 1 এর 3 থেকে। একইভাবে এখান থেকে দেখো 1 এর 4 এর ফ্র্যাকশন ভ্যালু কিন্তু আমরা পড়ে এসেছি কত 25%, সেখান থেকে 2 এর 4 তোমরা বার করতে পারো। তো 2 এর 4 মানে কি, 2 এর 4 মানে এখানে 2 কেটে গেল, মানে 2 দিয়ে গুণ করছি, 1 এর 4 কে কি করছি 2 দ্বারা গুণ করছি, 2 দিয়ে গুণ করলে দেখো 2 এবং এদিকে 4 কেটে হচ্ছে কত হাফ, এবং হাফের ফ্র্যাকশন ভ্যালু অলরেডি মুখস্থ করে এসেছি কত 50%, তাই 2 দ্বারা গুণ করব না, বা একে 4 দ্বারাও গুণ করব না, 1 এর 4 কে 4 দ্বারাও গুণ করব না, 4 দ্বারা গুণ করলে 4 4 কেটে হয়ে যাচ্ছে 1, এবং 1 মানে 100% আমরা পড়ে এসেছি। তো আশা করি এখান থেকে বুঝতে পেরেছো। আর 1 এর 4 এর সাথে গুণ করব কত 3 গুণ করলে হচ্ছে কত 3 এর 4, আর এদিকে 25% এর সাথেও 3 গুণ করো, গুণ করলে হচ্ছে কত 75%। একইভাবে 1 এর 5 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি কত 20%। 1 এর 5 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, এর সাথে যদি 2 গুণ করি তাহলে হচ্ছে কত 2 এর 5, তাহলে 20% এর সাথেও 2 গুণ করে দাও, হয়ে যাচ্ছে কত 40%। একইভাবে এখান থেকে 3 গুণ করো, 1 এর 5 এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 3 এর 5, 20 এর সঙ্গে 3 গুণ করে দাও, 3 গুণ করলে হচ্ছে কত 60%। একইভাবে এর সঙ্গে 4 গুণ করো, 1 এর 5 এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 4 এর 5, 20% এর সঙ্গে 4 গুণ করো হচ্ছে 80%। এগুলো ডাইরেক্টলি মনে রাখতে হবে, যখনই কোশ্চেনে আসবে 60% মানে তোমার মনের মধ্যে চলে আসবে যে 3 এর 5, 80% মানে 4 এর 5। অন্যদের মতো 80% দেখে কোশ্চেনে আসলো 80%, এবং 80% এইভাবে লিখলে তারপরে দশমিক ঘটিয়ে নিচে 100, তারপরে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, এতটা করার টাইম কিন্তু এক্সামে থাকবে না, সেই কারণে বারবার বলছি এগুলোকে মুখস্থ করতে হবে। 1 এর সাথে ফ্র্যাকশন ভ্যালু দেখো 14 পূর্ণ 2 এর 7% বা 14.28%, এটা মুখস্থ আছে। সেখান থেকে 5 এর 7 কিভাবে বার করব, তো উভয় দিকে 5 গুণ করে দাও, এখানেও 5 গুণ করো, এই সাইডেও 5 গুণ করো, তো 5 গুণ করলে হয়ে গেল 5 এর 7, আর ডান সাইডে 5 গুণ করো, তো 14 এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে 5 14 70, ওপরে 5 গুণ করো, 2 এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে কত 10, আর নিচে আছে কত 7। তো 10/7 এইভাবে আমরা লিখতে পারি না, তো এখান থেকে দেখো 70 প্লাস 1 পূর্ণ 3 এর 7, 70 প্লাস 1 পূর্ণ 3 এর 7 হলো এই 1, আর 70 যোগ করে দাও হচ্ছে কত 71, তো 71 পূর্ণ 3 এর 7% চলে এসছে 5 এর 7 এর পার্সেন্টেজ ভ্যালু। একইভাবে 1 এর 8 এর ফ্র্যাকশন পার্সেন্টেজ ভ্যালু হলো 12.5%, 3 এর 8 এর ফ্র্যাকশন ভ্যালু কত, সরি পার্সেন্টেজ ভ্যালু হবে কত 3.5%। কিভাবে আসছে, এর সাথে 3 গুণ করো, এর সাথেও 3 গুণ করো, তো 3 12 কত হচ্ছে 3 12 হচ্ছে 36, আর 3 আর 0.5 গুণ করো হবে কত 1.5, তো 36 আর 1.5 যোগ করলে হবে কত 37.5, তো 37.5% হচ্ছে এর 3 গুণ। এর সঙ্গে 5 গুণ করো, 5 গুণ করলে কত হচ্ছে 5 12 60, আর 0.5 আর 5 গুণ করলে হবে 2.5, তো 60 আর 2.5 হয়ে যাবে 62.5%। একইভাবে 7 গুণ করলে 7 এর 8 এর পার্সেন্টেজ ভ্যালু হয়ে যাবে 87.5%। আশা করি বোঝাতে পেরেছি, এইটুকুই যদি মুখস্থ করতে পারো এটা মোর দ্যান এনাফ, এর মাধ্যমেই কিন্তু সমস্ত তোমাদের ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু কমপ্লিট হয়ে যাবে। এরপর নেক্সট যে কনসেপ্ট আছে সেটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টরের কনসেপ্ট। আচ্ছা, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কি, একটু আগে তোমাদের বললাম যে ধরে নিই এখানে কোনো একটা সংখ্যা হলো n, n হলো কোনো একটা নাম্বার। একটু আগেই তোমাদেরকে বললাম যে কোনো সংখ্যা নিজে নিজেই কিন্তু 100% হয়, অর্থাৎ যদি বলি 1, তো 1 মানে কি 1 নিজেই কিন্তু 100%, যদি বলি 2, 2 কিন্তু নিজেই 100%, মানে 2 মানে বলতে পারি 200%, 3 নিজে নিজেই 100%, অর্থাৎ 3 মানে 300%, এটা আমরা কিন্তু বলতে পারি। তো এখান থেকে দেখো n, n মানে কি, n মানে আমরা লিখতে পারি n
ইন্টু 1 এই আকারে লিখতে পারি। একটাকে আমরা লিখতে পারি কি, একটাকে লিখতে পারি 100%, একটাকে আমরা লিখতে পারি কি 100% আকারে লিখতে পারি। তো দেখো যদি বলে কোনো একটা সংখ্যা n কে বললো ধরো 13% বৃদ্ধি করতে, n কে বললো কি 13% বৃদ্ধি করো, 13% ইনক্রিজ করো, তাহলে 13% ইনক্রিজ করা মানে কি n সংখ্যাটা তো থাকবেই এবং n এর 13% ইনক্রিজ হবে, অর্থাৎ 100% অফ n তো থাকবেই এবং এর সাথে ইনক্রিজ হচ্ছে কত, n এর 13% ইনক্রিজ হচ্ছে। তাহলে টোটাল ইনক্রিজ কত হলো, টোটাল দেখো n ইন্টু n যদি কমন নিই তাহলে n কমন নিলে হচ্ছে 100% প্লাস এদিকে 13% যোগ করলে কত হচ্ছে n ইন্টু 113%, 113%। অর্থাৎ আমি এখানে কি বললাম যে n কে আমি যদি 13% যদি বৃদ্ধি করি তাহলে কত দাঁড়াচ্ছে, n এর 113% এসে দাঁড়াচ্ছে। এবার পার্সেন্টেজটাকে আমি যদি হটিয়ে দিই, হটিয়ে দিলে 100 দিয়ে পার্সেন্টেজ হটানো মানে 100 দিয়ে ভাগ বা 1/100 দিয়ে গুণ। তো 1/100 দিয়ে গুণ করলে বা 100 দিয়ে ভাগ করলে এখান থেকে আলটিমেট রেজাল্ট কি আসছে, এখানে রেজাল্ট আসছে n ইন্টু 1.13, n ইন্টু কি আসছে 1.13, অর্থাৎ দশমিকের যেহেতু 100 আছে তাহলে উপরের সংখ্যাটা কি হবে, ডান দিক থেকে দশমিকের পরে দু ঘরের পরে দশমিক বসবে। তো এই যে 1.3 যেটা পেলে 13% বৃদ্ধি করার পর এখন n এর ভ্যালু কি হয়েছে, আগের থেকে 1.13 গুণ হয়ে গেছে। আগে ছিল n, 13% বৃদ্ধি হলো, বৃদ্ধি করার পরে এখন n এর ভ্যালু হয়ে গেল আগের ভ্যালুর 1.13 গুণ। এটাকেই আমরা বলি কি, এটাকেই আমরা বলি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটাকেই কি বলা হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলা হয়। দেখো এখানে সেটাই লেখা আছে যে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বলতে কি, ইনিশিয়াল ভ্যালুর অর্থ হলো প্রাথমিক মান। ইনিশিয়াল ভ্যালুর অর্থ কি, ইনিশিয়াল ভ্যালুর অর্থ হলো প্রাথমিক মান, ফাইনাল ভ্যালুর অর্থ হলো অন্তিম মান। অন্তিম ভ্যালু কত, প্রাথমিক ভ্যালু, অন্তিম ভ্যালু। তো প্রাথমিক ভ্যালু ছিল দেখো এ কে বাড়ানো হয়েছে কত পার্সেন্ট, 20% বাড়ানো হয়েছে। তো 20% বাড়ানোর অর্থ হলো কি 120% বাড়ানো হয়েছে। 120%-এর অর্থ কি, 120%-এর অর্থ হলো পার্সেন্টেজটাকে তুলে দাও, তুলে দিলে 100 দিয়ে ভাগ, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1.20। তো 1.20 ঢুকে নিতে পরে জিরো না রাখলেও কোনো ব্যাপার না। তো 1.2, তো 1.2 গুণ হয়ে গেছে আগের 20% বৃদ্ধি হওয়ার পর। এর মান 20% বৃদ্ধি হওয়ার পর আগের তুলনায় 1.2 গুণ হয়ে গেছে, 1.2 টাইমস হয়ে গেছে। একেই আমরা বলছি কি, একেই আমরা বলছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। একইভাবে এত সময় পজিটিভ দিয়ে দেখলাম, নেগেটিভ দিয়ে একটা চেক করে দেখি। তো দেখো n এর মান যদি 22% কমানো হয়, তাহলে 22% কমানো হলে প্রত্যেকটা সংখ্যা নিজেই কি বলেছি, নিজেই কিন্তু 100%। তো 100% থেকে যদি 22% কমিয়ে দিই, তো 22% কমালে কত হচ্ছে, 78% হচ্ছে। তো এখন কি হয়ে যাচ্ছে, 22% কমানোর ফলে 22% ডিক্রিজ হওয়ার ফলে 78% হয়ে যাচ্ছে। এবং 78% মানে আমরা লিখতে পারি 0.78%টাকে হটিয়ে দিয়ে। তো 0.78 গুণ এখন হয়ে গেছে n এর মান 22% কমার ফলে। তো 0.78 হয়ে যাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আচ্ছা, এ দিয়ে বুঝলাম, এন দিয়ে বুঝলাম, এবার একটা সংখ্যা দিয়ে আমরা এখান থেকে চেক করি। তো দেখো একটা র্যান্ডম সংখ্যা নিয়েছি 2346 এবং এটাকে 7% বাড়ানো হলো। 7% বাড়ানোর অর্থ হলো 107%। 107% মানে 1.07। তো 1.07 টাইমস হয়ে গেছে আগের তুলনায় 7% বৃদ্ধি করার ফলে। তো এটাই হয়ে যাবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। একইভাবে এখান থেকে দেখো পি একটা ভ্যালু, তাকে বলছে 28.56% বাড়াতে হবে। তো 28.56% বাড়ানোর অর্থ কি, 28.56%-এর দেখো ফ্র্যাকশন ভ্যালু এক্ষুনি পড়ে আসলাম কোথায়,
আচ্ছা 28.56% এখান থেকে ডিরাইভ করো। একের সাথে ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি কি, একের সাথে ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি 14.2 অথবা 14.28% আমরা পড়ে এসেছি। তো একে যদি আমরা 2 গুণ করে দিই, অর্থাৎ এদিকেও 2 গুণ করব, তাহলে এর সাথেও 2 গুণ বা এর সাথেও 2 গুণ। তো এখানে 2 গুণ করলে দেখো হচ্ছে 14 দুগুণ কত 28, আর ওপরে লবে গুণ করো 2 দুগুণ কত হচ্ছে 4, 28 পূর্ণ 4.7%। এখানে গুণ করো 14 দুগুণ কত হচ্ছে 28, আর 28 দুগুণ হচ্ছে কত 56। 14.28 কে জাস্ট 2 দিয়ে গুণ করো 28.56% পেয়ে যাবে। তো 28.56% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? ফ্র্যাকশন ভ্যালু হবে 2 এর 7। ফ্র্যাকশন ভ্যালু কত হবে? ফ্র্যাকশন ভ্যালু হবে 2 এর 7 এর ফ্র্যাকশন ভ্যালু হবে। আচ্ছা এই 2 এর 7 কে আমরা লিখছি দেখো এখানে 1 প্লাস 2/7, কারণ পি যে সংখ্যাটা সে নিজের 100%, কারণ দেখো 7% যখন লিখেছিলাম যে কোনো একটা সংখ্যার 7% যদি বৃদ্ধি করা হয়, তো 7% বৃদ্ধি করা হলে কি লিখেছিলাম 100% প্লাস 7% লিখেছিলাম, অর্থাৎ 107% আমরা বলছিলাম। তো এখানেও সেম, এখানে দেখো 28.56 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পেলাম কত? ফ্র্যাকশন ভ্যালু পেলাম 2/7, এবং প্রত্যেকটা সংখ্যা নিজেই 1% হয়, তো এখানে 1 প্লাস 2/7 হয়ে যাচ্ছে। এর সাথে গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে পি। এবার এটাকে যোগ করো, যোগ করলে দেখো পেয়ে যাচ্ছে 9/7 গুণ। তো পি হয়ে যাচ্ছে কত? আগের তুলনায় 9/7 গুণ। আশা করি বোঝাতে পেরেছি। এগুলোকে বলা হয় কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর। চলে আসো পরবর্তী কনসেপ্ট, নেক্সট কনসেপ্ট। কোশ্চেনে থাকবে ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালুর বাংলা অর্থ এক্ষুনি বললাম প্রাথমিক মান, ফাইনাল ভ্যালুর বাংলা অর্থ বললাম কি অন্তিম মান। তো ধরো যে বললো কোন একটা কোশ্চেনে যে 16% বৃদ্ধি হচ্ছে, 16% বৃদ্ধি হচ্ছে, তো আমি ধরে নিই ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু হলো 100%। 16% বৃদ্ধি পাওয়ার অর্থ হলো 100%-এর সাথে আরো 16% বৃদ্ধি, অর্থাৎ 116% এখানে হয়ে যাচ্ছে ফাইনাল ভ্যালু, অর্থাৎ অন্তিম মান। তো এই প্রাথমিক মান এবং অন্তিম মানের রেশিও বার করো, এখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে হবে 29, 4 দিয়ে কাটলে হবে 25, তো 25:29 হয়ে যাচ্ছে এখান থেকে রেশিও। এবার দেখো এই ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু রেশিও আমরা সেম কোশ্চেনের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বার করতে পারবো কিভাবে? পার্সেন্টেজ থেকে। কারণ 16% মানে কি? 16% মানে পার্সেন্টেজটাকে তুলে দাও, পার্সেন্টেজটাকে তুলে দিলে হবে 16/100। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ 4/25 এর ফ্র্যাকশন ভ্যালু চলে আসলো। এখানে যে ফ্র্যাকশন ভ্যালুটা চলে আসলো, এই ফ্র্যাকশন ভ্যালুতে ভালোভাবে খেয়াল করবে যে 25 যেটা নিচে পেলে সেটা হয়ে যাবে প্রাথমিক মান, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু। প্রাথমিক মান বা ইনিশিয়াল ভ্যালু হয়ে যাবে নিচের সংখ্যাটা। বৃদ্ধি করতে বলছে, তো উপরের যে মানটা থাকবে সেটা হলো পরিবর্তনের মান। বৃদ্ধি বলেছে বলে প্লাস সাইন দিয়েছি, যদি বলতো হ্রাস হবে তাহলে মাইনাস সাইন দিতাম। তাহলে উপরের যে মানটা সেটা হবে পরিবর্তিত মান। কি মান? পরিবর্তনশীল মান, অর্থাৎ চেঞ্জ হওয়া মান, চেঞ্জ হওয়া সংখ্যা। তো ইনিশিয়াল ভ্যালু, এবার যদি তোমার রেশিও বার করতে বলে যে ইনিশিয়াল ভ্যালুকে আই দ্বারা ডিনোট করছি, ফাইনাল ভ্যালুকে এফ দ্বারা ডিনোট করছি। তো ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু 25, এখানে লেখো 25 ইনিশিয়ালের ঘরে। ফাইনাল ভ্যালু কি বলেছে? ফাইনাল ভ্যালু দেখো বলেছে যে 4 বৃদ্ধি পেয়েছে। ইনিশিয়াল ভ্যালু যদি 25 থাকে তাহলে ফাইনাল ভ্যালু কি হবে? 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 যদি বৃদ্ধি পায়, 25-এ 4 বৃদ্ধি পেয়েছে মানে 25 প্লাস 4 কত হচ্ছে? 29। তো ফাইনাল ভ্যালু হচ্ছে কত? 29। তো রেশিও দেখো এখান থেকে পেয়ে গেলে 25:29। যেটা তোমরা ফার্স্টে এখানে 100% ধরে করেছিলে সেটা আমি ডাইরেক্টলি ফ্র্যাকশন থেকে আমরা ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালুর রেশিও আমরা পেয়ে গেলাম। আশা করি বোঝাতে পেরেছি। ডান সাইডে দেখো একটা নেগেটিভ
দিয়ে মানে ডিক্রিজ ভ্যালু দিয়ে এখানে একটা এক্সাম্পল রেখেছি। তো এখানেও খেয়াল করো 100%, এখানে বলেছে দেখো 35% হ্রাস হবে। তো কোনো সংখ্যা নিজে নিজেই 100% হয়, তো প্রাথমিক সংখ্যা আমি 100% ধরে নিলাম। 100% থেকে 35% যদি কমে যায় তো ফাইনাল ভ্যালু হবে 65%। এর রেশিও বার করো, 5 দিয়ে কাটলে 5 13 65, 5 দিয়ে কাটলে 5 20 20:13। এটাকেই তোমরা পার্সেন্টেজ দ্বারা তোমরা সলভ করতে পারো। 35%-এর যদি এখান থেকে পার্সেন্টেজ হটিয়ে দাও তো হচ্ছে কত, একে নিচে আসছে 100। তো এখান থেকে কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে হচ্ছে কত 20। আগে যে সাইনটা আছে এটা হ্রাস পাচ্ছে বলে সেই কারণে সাইনটা মাইনাস দিয়ে রেখেছি। তাহলে এখান থেকে ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলে 35%-এর, সেটা কত 7/20। তো 20 কি হবে, 20 হবে ইনিশিয়াল ভ্যালু, নিচের সংখ্যাটা বলেছি সবসময় হবে ইনিশিয়াল ভ্যালু, ওপরে যে মানটা আসবে সেটা হবে চেঞ্জেস মান। তো কত চেঞ্জ হচ্ছে, 7 চেঞ্জ হচ্ছে। তো ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালু রেশিও দেখো এখান থেকে পেয়ে যাবে। ইনিশিয়াল ভ্যালু কত 20, ফাইনাল ভ্যালু কি হবে 20 থেকে 7 কমে যাবে। তো 20 থেকে 7 কমে গেলে হচ্ছে কত 13। তো 20:13 এর রেশিও হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি তোমাদের পার্সেন্টেজের মেন কনসেপ্ট, সেগুলো আলোচনা করে দিলাম। এবার আমরা আর একটা লাস্ট কনসেপ্ট আছে সাকসেসিভ মেথড। তো সেই সাকসেসিভ মেথড যখন অ্যাপ্লাই হবে তখন আমরা সেটা অ্যাপ্লাই করব। এখানে সাকসেসিভ মেথডটা কি একটুখানি বলে দিচ্ছি। সাকসেসিভ মেথডে কি, যখন দুটো সংখ্যার মধ্যে গুণ বোঝাবে মানে মাল্টিপল বোঝাবে তখন আমরা কি করব, যেমন ধরো একটা এক্সাম্পল হিসাবে যে কোনো তুমি সামনে পুজো আসছে, তো পুজোয় কোনো একটা জামা কেনার জন্য বা জামা প্যান্ট বা যে সমস্ত জিনিস হোক না কেন দোকানে গেলে দোকানে দেখতে পেলে সেল লেখা আছে যে 40% সেল, তারপর আরো এক্সট্রা 10% সেল দেবে। তাহলে এই 40% এবং 10% এইগুলো কিসে থাকে, সাকসেসিভে থাকে। কিভাবে বার করতে হয়, সূত্র কি, সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এটা হলো সাকসেসের ফর্মুলা। যখন কোশ্চেন আসবে তখন ডিটেলসে আরো ডিসকাস করব। এবার চলে আসো কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন, একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নাম্বার পেয়েছে, যাতে মোট নাম্বার হলো 650। তাহলে সে পেয়েছে কত? আচ্ছা, মোট নাম্বার কত বলে দিয়েছে, 650 বলে দিয়েছে, কিন্তু সেই পরীক্ষার্থী 82% নাম্বার পেয়েছে। তাহলে সেই পরীক্ষার্থীটা কত নাম্বার পেয়েছে? তো দেখো 650, 650 মানে কি 100%-এর ভ্যালু বলে দিয়েছে, কারণ পরীক্ষার যে মোট নাম্বার সেটা 100%-এর সমান। তো 100%-এর ভ্যালু বলে দিয়েছে কত, ভ্যালু বলে দিয়েছে 650। তাহলে 1%-এর ভ্যালু হবে 650/100। একটা ক্যান্ডিডেট 82% নাম্বার পেয়েছে, তো 82%-এর ভ্যালু কত বার করতে হবে। এখান থেকে সিম্পলি 0 0 কাটো, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 দিয়ে কাটলে 5 13 65, 2 দিয়ে কাটো 4 1 41। আচ্ছা, ইউনিট ডিজিট চেক করো। দেখো 1 আর 13 মানে 41 আর 13 যদি গুণ করি তাহলে 1 আর 3 গুণ করলে ইউনিট ডিজিট 3 আসবে। অপশন ডি তে দেখতে পাচ্ছি, অপশন সি হবে না, 6 আছে, অপশন বি হবে না, অপশন এ হবে না। তো গুণ করার দরকার নেই, ডাইরেক্টলি ইউনিট ডিজিট দেখে তোমরা অ্যান্সার করে চলে আসতে পারবে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমাদের এই প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ প্রোভাইড করা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখছো তারা এই যে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে, সেটাতে জয়েন হয়ে যাও। সেখান থেকে টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারবে। আরেকটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। যারা ডাব্লিউবিপি এবং কেপি এর মানে কলকাতা পুলিশের এসআই কনস্টেবল বা সার্জেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা ডাব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ। তো সেকেন্ড কোশ্চেন দেখো, বলছে এক্স হয় ওয়াই এর 90%।
আর বলছে এক্স হয় ওয়াই এর 90%, ওয়াই এক্স এর কত শতাংশ। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আমি শিখিয়ে রাখি, যদিও এটা এই কোশ্চেনে কাজে লাগবে না। কোশ্চেন মাঝে মাঝে আমাদের চেঞ্জ করতে হয় সলিউশনের ক্ষেত্রে। দেখবে অনেক সময় থাকবে এক্স এর ওয়াই পার্সেন্টেজ, এক্স এর ওয়াই পার্সেন্টেজ, আবার থাকলো পাশে হয়তো ওয়াই এর বা ওয়াই পার্সেন্টেজের এক্স। এই দুটোরই ভ্যালু কিন্তু সমান। কেন সমান? দেখো, এক্স এর মানে কি গুণ, ওয়াই পার্সেন্টেজ, পার্সেন্টেজ তুলে দেওয়ার অর্থ কি, পার্সেন্টেজ তুলে দেওয়ার অর্থ হলো 100। আর ওয়াই পার্সেন্টেজ মানে কি, ওয়াই বাই 100 ইন্টু হলো কি এক্স। তো এখানে দুটো দিকেই দেখতে পাচ্ছ এক্স ওয়াই বাই 100, এদিকেও সমানের এই সাইডেও এক্স ওয়াই বাই 100। তো এই জিনিসটা যখন কোশ্চেনে দেবে তখন দেখো, একটা এমনি ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। কোশ্চেন দিল হয়তো 23% অফ 46, আরেক জায়গায় থাকলো 460% অফ 10। তো এখান থেকে আমরা পার্সেন্টেজটাকে আমরা কিন্তু হেরাফেরি করতে পারি। অর্থাৎ দেখো, এখানে দেখতে পাচ্ছি 46 আছে, এখানেও দেখতে পাচ্ছি 46 আছে। তো 46টাকে আমরা কমন নিতে পারি, 46টাকে আমরা এখান থেকে কমন নিলাম, তাহলে ভেতরে থাকছে দেখো 23%। আর এদিকে দেখো 46 কমন নিয়েছি, কিন্তু এখানে আছে কিন্তু 10, মানে এখানে আছে 46 ইন্টু 10 তার পার্সেন্টেজ, মানে 460% ছিল, সুতরাং এখানে একটা 10 বেঁচে গেছে। তো এই 10 আর এইদিকে আছে 10, গুণ করলে কত হচ্ছে 100। তো 100%। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতেই সুবিধা হবে 123%। তো এটা এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে, বা কোনো ক্যালকুলেশনে আসতে পারে। তো এটা আমি এখান থেকে বলে রাখলাম, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। আচ্ছা, এবার চলে আসো এই কোশ্চেনে কিভাবে সলভ করবে। এখানে বলেছে যে এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল বলেছে যে এক্স হলো ওয়াই এর 90%। আচ্ছা, 90% এর ফ্র্যাকশন ভ্যালু কি হবে? 90% এর ফ্র্যাকশন ভ্যালু হবে 9/10। তো কি বলেছে যে এক্স হলো ওয়াই এর 90%। তাহলে নিচে যে সংখ্যাটা আসছে সেটা কার ভ্যালু? সেটা হলো ওয়াই এর ভ্যালু। তাহলে ওয়াই যদি 10 হয়, এক্স হবে কত? এক্স হবে 9। জানতে চাইছে যে ওয়াই এক্স এর কত। তো যার এর বলবে, ভালোভাবে খেয়াল করো, যার সঙ্গে এর যোগ করা থাকবে সেটা সবসময় নিচে বসবে। তো এর কার সঙ্গে যোগ করা? এক্স এর সাথে যোগ করা। তো এক্স নিচে বসবে, এক্স এর মান, তো এখানে 9 নিচে বসলো। বলছে ওয়াই এক্স এর কত শতাংশ। ওয়াই এখানে বলছে ওয়াই এক্স এর কত পার্সেন্টেজ। তো এখানে 9 মানে এক্স যদি 9 হয় তাহলে ওয়াই কত? ওয়াই এখান থেকে দেওয়া মানে রেশিও থেকে পেয়েছি 10। কত পার্সেন্টেজ? 100% এর ভ্যালু বার করো। তো এখান থেকে পাচ্ছ দেখো 1000/9 ভাগ করলে 9 × 1 = 9, তারপরে 9 × 1 = 9, আবার 9 মানে 9 111 999.1 পয়েন্ট, এইভাবে চলতেই থাকবে। তো এখানে দেখো অপশন বি তে আছে, অপশন নাম্বার বি 111.1 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে বর্তমান একটি শহরের জনসংখ্যা 12 লক্ষ, যদি বৃদ্ধির হার 4% হয়, 2 বছর পর জনসংখ্যা কত হবে সেটা বার করতে বলেছে। দুটো পদ্ধতিতে দেখাবো, যার যেটা ভালো লাগবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। দেখতে পাচ্ছ রেলের গ্রুপ ডি তে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। তো এখানে দেখো 4% এর ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি। ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করলে কি হবে? পার্সেন্টেজ উঠে গিয়ে হবে কত? 100। যেহেতু ফার্স্ট ক্লাস, সবার এখনো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ হয়নি, তাই ভেঙে ভেঙে দেখাচ্ছি। তোমাদের প্রত্যেককে বলেছি যেটা ফার্স্টে যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের যে ভ্যালুগুলো দেখিয়েছি ওগুলো কিন্তু মুখস্থ করবে। 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দিয়ে কাটলে 25, অর্থাৎ ভগ্নাংশ কত পেলে, মানে ফ্র্যাকশন কত পেলে? 1/25। তো 25 কি যেটা নিচে পাবে সেটা হবে কি ইনিশিয়াল ভ্যালু। অর্থাৎ ইনিশিয়ালি মানে আগে আগে জনসংখ্যা কত ছিল? জনসংখ্যা ছিল, আমি ধরে নিচ্ছি 25।
এখন জনসংখ্যা কত সেটা কিভাবে পাবো? তো এখন জনসংখ্যা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বলেছে, তো বৃদ্ধি পাচ্ছে মানে উপরের যে ভ্যালুটা সেটা কি, চেঞ্জেস ভ্যালু। তো কত বৃদ্ধি হয়েছে, 1 বৃদ্ধি হয়েছে। তো আগে 25 জন হলে পরের বছর কি হবে, 26 জন হয়ে যাবে। তো এই রকম কত বছর ধরে হবে বলেছে, 2 বছর ধরে হবে। তো যত বছর ধরে হবে পাওয়ারে তত বসবে, এদিকেও পাওয়ারে তত সংখ্যা বসবে। যদি 3 বছর বলতো তো এখানে আমরা 2 এর পরিবর্তে 3 বসাতাম। যদি 4 বছর বলতো তাহলে এখানে আমরা পাওয়ারে 4 বসাতাম। 5 বছর বললে 5 বসাতাম। তো 2 বছর বলেছে, এখানেও 2, এখানেও 2। স্কোয়ার নাম্বার মুখস্থ করতে বলেছিলাম, দেখতে পাচ্ছ এখানে কাজে লাগবে। 25 এর স্কোয়ার 625 আর 26 এর স্কোয়ার হবে 676। যদি এক্সামে গিয়ে এইগুলো মুখস্থ না থাকে তখন এই 26 × 26 গুণ করতে বসতে হবে। তো যাই হোক, এখান থেকে দেখো এই 625 এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে যে আগে জনসংখ্যা কত ছিল। এই যে জনসংখ্যা ছিল 12 লক্ষ। তো এই 625 এর ভ্যালু কত বলে দিয়েছে, 625 এর ভ্যালু বলে দিয়েছে 12 লক্ষ। 12 লক্ষ হয়েছে, একক দশক শতক সহস্র অযুত লাখ, হ্যাঁ 12 লক্ষ। 625 এর ভ্যালু বলেছে 12 লক্ষ, 676 এর ভ্যালু কত সেটা তোমাদের বার করতে হবে। কিভাবে বার করবে, দেখো এখানে 625 এর 160 গুণ কাটাকুটি করে দেখবে। 625 এর 160 নয়, আচ্ছা কাটাকুটি করেই দেখাচ্ছি। 1 2 3 4 5 625। আচ্ছা আমরা যদি এখান থেকে 12 এবং 1 লক্ষটাকে যদি আলাদা করে নিই, মানে এই 5টা শূন্যকে আমি এইভাবে আলাদা করছি, তাহলে দেখো ক্যালকুলেশনের সুবিধা হবে। 1 লক্ষকে আলাদা করে নিলাম, 25 দিয়ে কাটলে 25 25 কত, 25 25 625। এখান থেকে কাটো 25 দিয়ে কাটলে 4 25 100 আর 3টে শূন্য থেকে যাচ্ছে, কত হচ্ছে 4000। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 16 25 হলো 400 আর একটা শূন্য থাকছে, 16 25 400 আর একটা শূন্য থেকে যাচ্ছে, তো হচ্ছে 160। তাহলে কত গুণ হচ্ছে 160 × 12। আর এদিকে কত আসছে, এদিকে আসছে 676 এর ভ্যালু বার করতে হবে। তো 676 এর ভ্যালু কত, তো এখান থেকে ইউনিট ডিজিট দেখতে পারো তোমরা। ইউনিট ডিজিটে প্রত্যেকটা জায়গায় 0 আছে। আচ্ছা ইউনিট ডিজিট দ্বারা এখান থেকে আসছে না, তো এখানে গুণ করো, 16 12 গুণ করো, তো 16 10 কে 160, 160 আর 12 গুণ করো, তো জিরোটা পরে বসাচ্ছি। এখানে 16 দিয়ে গুণ করলে 16 10 কে কত হচ্ছে 160 আর 16 দুগুণ কত 32, মানে 192, 192। আর একটা জিরো এক্সট্রা যেটা ছিল সেই জিরোটা এখানে বসালাম, তো 1920। 1920 সঙ্গে 676 গুণ করো। আচ্ছা 1920 সঙ্গে 676 যদি গুণ করি, তো এখান থেকে দেখো জিরোটাকে আমি হটিয়ে রাখলাম, জিরোটা আমি পরে বসিয়ে দেবো, এখানে সাইডে লিখে রাখলাম, পরে জিরো বসাবো। এবার যদি আমরা গুণ করি তাহলে এখানে 6 আর 2 গুণ করলে কত হচ্ছে, ইউনিট ডিজিট আসবে কত, ইউনিট ডিজিট আসবে 6 2 12, মানে ইউনিট ডিজিট 2 আসবে। তাহলে এমন একটা সংখ্যা যার লাস্টে 0 আসবে, কারণ যে জিরোটা সরিয়ে রেখেছিলাম সেটা লাস্টে 0 আসবে, এবং তার আগের সংখ্যা কি আসবে, 2 আসবে। তো এখানেও 0, লাস্টে 2, 0 2। আচ্ছা সব জায়গায় অপশন সেম আছে, সুতরাং ফার্স্ট অপশন কেটে যাবে, ফার্স্ট অপশন হবে না। সুতরাং এখানে তোমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। এখানে গুণ করবে, গুণ করলে তোমাদের অ্যান্সার আমি এখানে বলে দিচ্ছি, অ্যান্সার আসবে 129792 এটা আসবে। কোন অপশন আছে, 129792 অপশন ডি তে আছে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এটা গেল সব থেকে বেস্ট মেথড। তোমাদের মনে হতে পারে টাইম টেকেন লাগছে, যেহেতু আমি বুঝিয়ে দিই সেই কারণে টাইম টেকেন লাগলো, নতুবা যখন এক্সামে বা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে চট জলদি সলভ করতে পারবে। এই কোশ্চেনটা সলভ করার আরো আরেকটা বেস্ট মেথড আছে, সেটা আমি এখান থেকে এবার দেখাবো।
সেকেন্ড মেথড দেখো কত বলেছে, 12 লাখ লোক ছিল 2 বছর আগে। কি বলছে, প্রত্যেক বছর 4% করে লোক বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ প্রত্যেক বছর কি হচ্ছে 104% করে লোক হয়ে যাচ্ছে, 104%। এবং এটা কত বছর হচ্ছে, 2 বছর। তো যত বছর হচ্ছে বলবে ঠিক ততবার গুণ করে দেবে, 104% একবার, 104% দুবার গুণ করে দিলে এই যে ভ্যালুটা আসবে এটা হয়ে যাবে 2 বছর পর শহরের জনসংখ্যা কত। তো পার্সেন্টেজটাকে তুলে দিলে দুটো শূন্য কেটে গেল, পার্সেন্টেজ আমি এখান থেকে কেটে দিলাম, আরো দুটো শূন্য এখান থেকে কেটে গেল, গুণ করলে অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। দুটো মেথড দেখিয়ে দিলাম কোশ্চেনটা করার, দুটোই বেস্ট মেথড, যে যেটা পারো সেটা সলভ করতে পারবে, সলভ করবে। চলে আসো পরের কোশ্চেন। কোন পরীক্ষায় 54 নম্বর পাওয়ার ফলে চরণ ওই পরীক্ষায় 72% নম্বর সংগ্রহ করলো, তাহলে পরীক্ষার পূর্ণমান কত ছিল? কোন পরীক্ষায় 54 নম্বর পাওয়ার ফলে চরণ কত নম্বর পার্সেন্ট নম্বর পেয়েছে? 72% নম্বর পেয়েছে। তো 72% এর ভ্যালুই এখানে বলে দিয়েছে। তো 72% এর ভ্যালু হলো 54, পরীক্ষার মোট নাম্বার 100%, 100 এর ভ্যালু এখান থেকে বার করো। 9 দিয়ে কাটলে 8, 9 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4। তো 3/4 ইন্টু 100, 3/4 কার ফ্র্যাকশন ভ্যালু? 75% এর ফ্র্যাকশন ভ্যালু, কাটাকুটি করলেও 75% পেয়ে যাবে। অপশন নাম্বার আর পার্সেন্টেজ আসবে না, 75 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। দেখো 3/4 আমি পার্সেন্টেজের ওখানে দেখিয়েছি, ফ্র্যাকশন ভ্যালুর ওখানে 3/4 মানে দেখো এখানে 3/4 মানে কত, 75%। তো এখানেও 3/4 ইন্টু 100 এসে গিয়েছিল, তো কাটাকুটি করলে 75ই এখান থেকে পাবে, তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। পরের কোশ্চেন, কত টাকার 60% 90 টাকার এত পার্সেন্টের সমান হবে? কত টাকার 60% 90 টাকার 83.13% এর সমান হবে। আচ্ছা, 1/6 এর ফ্র্যাকশন ভ্যালু কি পড়িয়েছি? 1/6 এর ফ্র্যাকশন ভ্যালু খেয়াল করো, এখানে 16.23% পড়িয়েছি। দেখো 1/6, এই যে 1/6, 1/6 এর পার্সেন্টেজ ভ্যালু কত? 16.23%। এবার দেখো এখান থেকে কিভাবে আমরা ডিরাইভ করছি সেটা এখান থেকে ভালোভাবে খেয়াল করো। 16.2 83.1 কিভাবে আসছে এটা এখান থেকে ভালোভাবে খেয়াল করো, এটা ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে তোমরাও এইভাবে সলভ করতে পারবে। তো এখানে এর সঙ্গে দেখো 5 গুণ করছি, এদিকেও এর সঙ্গে 5 গুণ করছি, তাহলে 5 গুণ করলে ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাচ্ছে? 5/6, আর এদিকে 5 ষোলং কত হচ্ছে? 80, পূর্ণ 5 দুগুণ কত হচ্ছে? 10/3%। তো 10/3 এই আকারে আমরা রাখতে পারি না, তো 80 প্লাস একে আমরা 3 তিরিকে 9, 3 পূর্ণ 1/3% আকারে লিখলাম। তো এখানে 80 আর 3 পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দাও, যোগ করলে হচ্ছে 83 পূর্ণ 1/3%। এগুলো ধীরে 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 তোমাদের রপ্ত হয়ে যাবে। তো যখনই দেখবে 83 পূর্ণ 1/3%, অন্যরা কি করবে বলে দিচ্ছি, আদার্স স্টুডেন্ট কি করবে, এক্সাম হলে বসে এই 3 এর সঙ্গে 83 গুণ করবে, গুণ করলে হচ্ছে কত, 3 3 9 3 8 24, 249, তার সঙ্গে 1 যোগ করবে, হবে কত 250/3%, পার্সেন্টেজ থেকে হটিয়ে দিয়ে আবার নিচে 100 গুণ করবে, তারপরে তার অ্যান্সার আসবে। আর তোমার যদি মুখস্থ থাকে যে 83 পূর্ণ 1/3% এর ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হলো 5/6, 60 এর ফ্র্যাকশন ভ্যালু কত, 3/5, তো দেখবে চট জলদি অ্যান্সার হয়ে যাচ্ছে কিভাবে। তো এখানে বলেছে কত টাকার, আমি ধরে নিচ্ছি x টাকার 60% মানে 3/5 কার সমান বলেছে? 90 টাকার 5/6 অংশের সমান, মানে 83.13% এর সমান। তো এখানে ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে কাটাকুটি করলেই অ্যান্সার দেখো চট জলদি চলে আসছে। এখানে 3 দিয়ে কাটলে 3 3 90, আর এখানে কোনোভাবে কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 6 30, সরি 6 দিয়ে কাটলে 5 6 30,
তো এখান থেকে দেখো সমানের ডান সাইডে সব 5 গুলোকে এক সাইডে নিয়ে গেলে গুণ করলে হবে কত 5, 3টে 5-এর গুণফল মানে 125। অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 2 কেজি 200 গ্রাম এত কুইন্টালের কত শতাংশ? আচ্ছা, কুইন্টাল মানে কি? কুইন্টাল মানে 1 কুইন্টাল মানে 100 কেজি, আশা করি প্রত্যেকে জানি। 1 কুইন্টাল মানে কত? 1 কুইন্টাল মানে 100 কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে সব কটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিই। তো 2 কেজি 200 গ্রাম, 2 কেজি 250 গ্রামকে আমরা বলতে পারি 2.25 কেজি বলতে পারি। আর 0.72 কুইন্টাল, এই কুইন্টালটাকে আমরা যখন কেজিতে কনভার্ট করব, তো কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? এর সাথে জাস্ট 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে কেজি। তো 100 দিয়ে গুণ করলে দেখো এখানে দশমিক উঠলো, এদিকে 100 কেটে গেল, তো হচ্ছে কত? 72 কেজি। কি জানতে চাইছে কোশ্চেনটাতে? কোশ্চেনটাতে জানতে চাইছে যে 2 কেজি 250 গ্রাম এত কুইন্টালের, এত কুইন্টাল এরটা কার সঙ্গে যুক্ত? 0.72 এর সাথে যুক্ত। তো যেটা সাথে এর যুক্ত থাকবে সেটা নিচে চলে আসবে। তো 72 নিচে চলে আসলো, এদিকে 2.25 কেজি পার্সেন্টেজ ভ্যালু বার করতে বলেছে। দশমিক উঠে গেল, এখান থেকে 100 কেটে গেল, দশমিক উঠলো 100 কাটলো, এদিকে কাটাকুটি করো, 9 দিয়ে কাটলে 8 9 72, 9 দিয়ে 9 25 225, 3 8 24, 3 পূর্ণ 1 8 পার্সেন্টেজ, সরি 3 পূর্ণ 1 8 আসবে। অপশন নাম্বার 3 পূর্ণ 1 8 পার্সেন্টেজ, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ওয়াই এর 56% যদি 182 হয় তো ওয়াই এর মান কত? তো যা বলেছে সেটা করো। ওয়াই এর 56% এর ভ্যালু, 56% তুলে দিয়ে আমি নিচে 100 বসিয়ে দিলাম। ভ্যালু কত বলেছে? 182 এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে এখানে ওয়াই এর মান কত সেটাই এখানে কোশ্চেনে জানতে চাইছে, যে ওয়াই এর মান কত। তো এখান থেকে 8 দিয়ে 8 দুগুণ 16, 8 দিয়ে কাটছে না, 14 দিয়ে কাটছে, 4 14 56, 14 দিয়ে দেখো 14 1 14, 4 3 14 42, 4 দিয়ে কাটলে 4 2500, 13 25, এর ভ্যালু কি হবে? 13 25 গুণ করলে হবে 325। অপশন ডি, অপশন ডি এর সঠিক অ্যান্সার। এখান থেকে ইউনিট ডিজিটও তোমরা দেখতে পারো যে 3 আর 5 গুণ করলে 5ই আসবে, তে একটা মাত্রই অপশন আছে যেখানে ইউনিট ডিজিট 5 আছে, বাকিগুলোতে কিন্তু ইউনিট ডিজিট 5 নেই। পরের কোশ্চেনে চলে আসো। একটি ছাত্র 20% নাম্বার পেয়েছে, সেই পরীক্ষায় অকৃতকার্য হয়। অকৃতকার্যের অর্থ কি? ফেল করে। সে ফেল করে কত নম্বরের জন্য? 30 নম্বরের জন্য। তো সেই ছাত্রটা কত পার্সেন্ট নাম্বার গেছে? ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন একটা অন্তত তোমরা প্রত্যেকটা এক্সামে, মানে প্রত্যেকটা বলতে পুলিশের যে এসআই এবং কনস্টেবল, আর এদিকে গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সাম, প্রত্যেকটা এক্সামে এই টাইপের কোশ্চেন কিন্তু একটা আমি থাকতে দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। সুতরাং তোমাদের আগত এক্সামেও কিন্তু আসতে পারে। তো এখানে দেখো বলছে একটা ছাত্র 20% নাম্বার পেয়েছে। ধরো ছাত্রটা তুমি, তো তুমি কোনো একটা পরীক্ষায় 20% ধরো নাম্বার পেয়েছো এবং 30 নম্বরের জন্য ফেল করেছো। অর্থাৎ তুমি যদি আরো এক্সট্রা নাম্বার পেতে, এই 20% নম্বরের সাথে তোমাকে যদি আরো এক্সট্রা 30 নম্বর দেওয়া হতো, তাহলে তুমি কিন্তু পাস করে যেতে। অর্থাৎ মিনিমাম যে পাস নাম্বার, ধরো আমরা মাধ্যমিক যখন দিয়েছি, সাপোজ ধরো 100-র মধ্যে, প্রত্যেকটা সাবজেক্টের কথা বলছি, 100-র মধ্যে পাস মার্ক সেখানে উল্লেখ করা থাকতো যে 30 পেতে হবে। 30 পেলে তুমি পাস করতে পারবে, 30-এর কম পেলে ফেল, আর 30-এর বেশি, 30 বা 30-এর বেশি পেলে সেটা তুমি যত পেলে সেটা তোমার নাম্বার অ্যাড হয়। তাহলে আমাকে কিন্তু 30 পাস করার জন্য খুব ন্যূনতম কত নম্বর পেতে হবে? 30 পেতে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো ঠিক এখানে তেমনই, যে একটা ক্যান্ডিডেট 20% নাম্বার পেয়েছে আর 30 নম্বর হলে সে পাস করে যেত, তো আমি তার সঙ্গে 30 যোগ করে দিলাম, তো এটা হলো ন্যূনতম পাস ভ্যালু। একইভাবে পরের লাইনে বলছে দেখো, অপর একটি ছাত্র 32% নাম্বার পায় এবং সে 42 নাম্বার বেশি পেয়ে পাস করতে যে নাম্বার প্রয়োজন তার চেয়ে, অর্থাৎ
ল্যাঙ্গুয়েজটা আরেকবার পড়ি। অপর একটি ছাত্র 32% নম্বর পায় এবং সে 42 নম্বর বেশি পায় পাস করতে যে নম্বর প্রয়োজন তার চেয়ে, আচ্ছা যে নম্বর প্রয়োজন তার থেকে 42 নম্বর সে এক্সট্রা পায়। তো সে পেয়েছে কত নম্বর? 32% নম্বর পেয়েছে এবং সে পাস মার্কসের থেকে 42 নম্বর কি পেয়েছে? এক্সট্রা পেয়েছে, বেশি নম্বর পেয়েছে। তাহলে আমি যদি বলি পাস মার্ক কত, তো সে যত পার্সেন্ট নম্বর পেয়েছে তার থেকে যদি আমি 42 বিয়োগ করে দিই তাহলে এটাই হবে ন্যূনতম পাস মার্ক। তাহলে এদিক থেকেও ন্যূনতম পাস মার্ক পেলাম, এদিক থেকেও ন্যূনতম পাস মার্ক পেলাম, দুটোকে ইকুয়াল করে দাও। পার্সেন্টেজ গুলোকে এক সাইডে নিয়ে আসো আর নর্মাল সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে আসো। তাহলে পার্সেন্টেজ এখানে আছে কি কি? 20%, 32%। এক সাইডে নিয়ে আসো, নিয়ে আসলে ডিফারেন্স হচ্ছে দেখো 12%। আর সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যাও, নিয়ে গেলে পাবে কত? 72। তাহলে 12%-এর ভ্যালু পেলে কত? 72 বার করতে বলেছে। তাহলে পাস মার্ক কত? যদি বলতো মূল এই পরীক্ষায় মোট নাম্বার কত ছিল, তখন 100%-এর ভ্যালু আমরা বার করতাম, যে 100% সমান কত, এটা হয়ে যাবে পরীক্ষার যদি মোট নাম্বার জানতে চায়। কিন্তু এখানে জানতে চাইছে যে পরীক্ষায় পাস মার্ক কত ছিল। তো পরীক্ষার পাস মার্ক 12%-এর ভ্যালু কত পেয়েছো? 12%-এর ভ্যালু পেয়েছো 72। তাহলে 1%-এর ভ্যালু হয়ে যাবে কত? 6 হয়ে যাবে, কারণ 6 × 12 = 72। তাহলে 1%-এর ভ্যালু 6। তাহলে 20%-এর ভ্যালু কত হবে? 20%-এর ভ্যালু হবে 20 × 6 মানে কত? আচ্ছা এখানে এখানে কত কত নাম্বার বলেনি, এখানে বলেছে পাস করতে কত শতাংশ নাম্বার দরকার। আচ্ছা সেটা কিভাবে বার করবে? যে কোনো একটা ভেরিয়েবল ধরে নাও, এটাও পাস মার্ক আছে, এটাও পাস মার্ক আছে। 32% - 42 এটাও পাস মার্ক, আর 20% + 30 এটাও পাস মার্ক। যেহেতু যোগ করার সুবিধা তো আমি প্রথমটাকে নিচ্ছি। তো 20% আমার পার্সেন্টেজ ভ্যালুতে বার করতে বলেছে, 20% নাম্বার আছে আর এদিকে এক্সট্রা আরো 30 নাম্বার। তো এখান থেকে দেখো আমরা সবার প্রথমে পেলাম কি? আমরা সবার প্রথমে পেলাম যে 1%-এর ভ্যালু কত? 1%-এর ভ্যালু হলো 6 নাম্বার। তো আমি এখান থেকে উল্টো বলতে পারি যে 6 নাম্বার মানে কি? 6 নাম্বার মানে 1% নাম্বার। আর আমার এখানে বার করতে হবে 30 নাম্বার মানে কত? তো 30 নাম্বার মানে হয়ে যাবে 1/6 × 30%। তো 6 দিয়ে 30 কাটলে হচ্ছে কত? 5%। 5%। তাহলে এই 30 নম্বরের জায়গায় আমরা লিখছি কত? 5%। আর অলরেডি এদিকে 20% নাম্বার ছিল, তো 20 + 5% হয়ে যাচ্ছে কত? 25% হয়ে যাবে ন্যূনতম পাস পার্সেন্টেজ। ন্যূনতম পাস করতে গেলে কত পার্সেন্ট নাম্বার দরকার? 25% নাম্বার দরকার। এবার দেখো এই কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন জানতে চাই যে ন্যূনতম পাস করার নাম্বার কত। তো নাম্বার কত যদি জানতে চাই তখন 20%-এর ভ্যালু দেখো বার করবে কিভাবে? এ দেখো 1%-এর ভ্যালু 6 নাম্বার, তাহলে 20%-এর ভ্যালু কত হবে? এর সঙ্গে 6 গুণ করে দাও প্লাস 30। তাহলে 6 × 2 = 120 প্লাস এদিকে 30 মানে 150 নাম্বার হলো পাস মার্কস। পাস মার্কস কত যদি বার করতে বলে সেটা হয়ে যাবে 150 নাম্বার। আর যদি বলে ফুল মার্কস কত? 100%-এর ভ্যালু বার করো, তো 100%-এর ভ্যালু হয়ে যাবে 100 × 1% মানে কত বার করেছো? 6 বার করেছো, তো এর সঙ্গে 6 গুণ করো। তো ফুল মার্কস হয়ে যাবে 600, তার মধ্যে পাস মার্ক হয়ে যাবে 150। কত পার্সেন্ট পাস মার্ক? 25% পাস মার্ক। 3 রকম টাইপের কোশ্চেন এর মধ্যে আসে, সমস্ত টাইপ আমি এখানে একটা কোশ্চেনের মধ্যে বলে দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। 50 কিলোমিটারের 0.1% মানে কত মিটার? তো 50 কিলোমিটার, আগে কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নাও, মিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করলে মিটারে কনভার্ট হয়ে গেল। এবং এর বলেছে কি 0.01%। তো পার্সেন্টেজটাকে তোলো, পার্সেন্টেজ তুলে দিলে, পার্সেন্টেজ কেটে দিলে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে দশমিক তুলে দিলে আরো দুটো শূন্য এখান থেকে কেটে গেল, তো হয়ে যাচ্ছে কি 5 মিটার। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যে এক্সামগুলোর নাম অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লাস প্রোভাইড করা হয়। তোমরা যদি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নাও, তো আমাদের চ্যানেল থেকে
যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো তোমরা দেখতে পারো। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আর ক্লাসগুলো করার জন্য কিন্তু অনেকটা মেহনত লাগছে, যেহেতু এক্সাম তোমাদের 12ই অক্টোবর, মানে হাতে আর 1 মাসও টাইম নেই। সেই কারণে ক্লাসগুলো একটু লেন্দি চলবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাস চলবে। তো যে কোশ্চেনগুলো করানো হচ্ছে সেগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সলভ করতে পারো, বাড়ি থেকে 3বার থেকে 4বার যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে বলবো যে এর মধ্যে থেকেই এই টাইপেরই কোশ্চেন তোমরা এক্সাম হলে হুবহু কমন পাবে। তো দেখো এখানে পরের কোশ্চেনে চলে আসলাম। 10 নম্বর কোশ্চেন, 3 জন প্রার্থী একটা নির্বাচনে যথাক্রমে এত এত এবং এতটা ভোট পায়। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছিল? তাহলে টোটাল ভোট কত? টোটাল ভোট এইগুলোকে যোগ করতে হবে। টোটাল ভোট কত? টোটাল ভোট এগুলোকে যোগ করো। তো যোগ করো টোটাল ভোট। তো 6 আর 6 12 আর 6 যোগ করলে 18 আর 8, 18 আর 8 হাতে 1, 3 আর 4 আর 3 7 আর 3 10 0 হাতে 1, 6 আর 7, 7 আর 6 13, 13 আর 1 হবে কত? 14, 4 হাতে 1, তো 1 এবং 1 হলো 2, 2 আর 7 9, 9 আর 1 যোগ করলে হবে কত? 10, হাতে থাকছে 1, 1 এবং 1 যোগ করলে হচ্ছে 2। তো টোটাল ভোটার কত? টোটাল ভোটার হলো 20,408 জন। বলছে 3 জন প্রার্থী একটা নির্বাচনে যথাক্রমে এত এত ভোট পায়। বিজয়ী প্রার্থী, তাহলে বিজয়ী প্রার্থী কি হবে? যে সব থেকে বেশি ভোট পেয়েছে সেই হয়ে যাবে বিজয়ী প্রার্থী। তো 11,000 ভোট যে পেয়েছে সেই হবে বিজয়ী প্রার্থী। তো বলছে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছে? তো মোট ভোটার এত, তো মোট ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 11,636টা ভোট পেয়েছে। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, সেই পার্সেন্টেজটাই জানতে চাইছে। কাটাকুটি করো এখান থেকে, জাস্ট কাটাকুটিরই খেলা। এখান থেকে সম্পূর্ণ কাটবে না, যতদূর আমার আইডিয়াতে আসছে। 4 দিয়ে কাটো, 4 দিয়ে প্রথমে কাটি, 4 5 20, 4 5 20 আর 4 1 4, 0 বসলো, 4 2 8, 5,102। 4 দিয়ে কাটো এখানে, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 4 9 36, 0 4 9 36, 2900 আর এদিকে 5100। অপশন গুলো কিন্তু অনেকটা দূরে দূরে আছে, সুতরাং অ্যাপ্রক্স আমরা বার করতে পারি। এটাকে যদি আমরা ধরে নিই 2900 আর নিচে 5,102 কে যদি আমরা ধরে নিই 5100, তো এখান থেকে দেখো 100 00 কেটে গেল। এখানে 50 কে 5 25, 240 থাকছে। এটাকেও অ্যাপ্রক্স, 51কেও অ্যাপ্রক্স আমি 50 ধরে নিলাম, তো 40 থাকছে, মানে 400 থাকছে। 400 থাকার অর্থ হলো 8, 58%-এর একটু কম হবে ভ্যালু। 58%-এর একটু ভ্যালু কম হবে। তো 58%-এর আশেপাশে দেখো আছে 57%। তো অ্যাপ্রক্স অ্যান্সার আসবে কি 57%। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। কোশ্চেনটা ইজি কোশ্চেন, কিন্তু জাস্ট ক্যালকুলেশনের জন্য কোশ্চেনটা দেওয়া। পরের কোশ্চেনে চলে আসো। 21টি জামা এতটি প্যান্টের মূল্য বলে দিয়েছে এত টাকা। 9টা জামা 15টি প্যান্টের মূল্য কত? ইজি কোশ্চেন। এখানে বলেছে 21টি জামা, 21টা জামা। আচ্ছা, জামাকে 60 এস ধরলাম, প্যান্টকে পি দ্বারা ডিনোট করলাম। তো 21টা শার্ট এবং 35টা প্যান্ট, ভ্যালু কত বলে দিয়েছে? বলে দিয়েছে 41,825 টাকা। 41,825 টাকা বলে দিয়েছে। বার করতে বলেছে 9টা জামা এবং 15টা প্যান্টের মূল্য। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে 7 দিয়ে সব কটাকে কাটাকুটি করা যাচ্ছে। 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটো
5 সাতা 35, 6 থাকছে মানে 68, 7 নং 63 আর 5 52, 7 সাতা 49, 3 5 সাতা 35। তো এখান থেকে পেলে 3টে শার্ট, 5টা প্যান্টের মূল্য কত? 5,975 টাকা পেয়ে গেলে। এবার এখানে বলছে দেখো 9টা শার্ট, 9টা জামা, 15টা প্যান্ট। তো দেখো এখান থেকে কোশ্চেনে আমি যদি এর সঙ্গে 3 গুণ করি, এর সঙ্গেও যদি 3 গুণ করি এবং এর সঙ্গে মানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে একই সংখ্যা ভেরিয়েবল আমি গুণ করছি, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে দেখো 3 তিরিককে 9টা জামা, 9টা শার্ট, 3 পাঁচা 15টা প্যান্ট। এবং আমার এটাই এখানে কোশ্চেনে জানতে চাইছে 9টা জামা 15টা প্যান্টের মোট ভ্যালু কত। তাহলে 5,975 সঙ্গে আমার 3 গুণ করতে হবে। তো 5,975 6,000 কাছে, তো 3 6 18,000, আর 18,000 থেকে 3 25, 25 কম 3 25 75 কমে যাবে, অর্থাৎ 17,925 হবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% এর 30% সেই সংখ্যাটির a% 20% মানের সমান হয়, তাহলে এর মান কত সেটা বার করতে বলেছে। তো আমি এখানে ধরে নিচ্ছি কোনো একটা সংখ্যা x ধরে নিচ্ছি, কোনো একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি x। তো x এর 40% এর 30% বলছে সেই সংখ্যাটির মানে x এর a% এর 20% এর মানের সমান, অর্থাৎ ইকুয়াল হবে। তো দুটোকে ইকুয়াল করে দাও, এখান থেকে ইজিলি a এর মান পেয়ে যাবে। দেখো সবার প্রথমে সংখ্যাই কেটে গেল, x কেটে গেল। তারপরে দেখো এদিকে সমানের বাম সাইডে দুটো পার্সেন্টেজ, সমানের ডান সাইডে দুটো পার্সেন্টেজ কেটে গেল। এখানে 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে কত হচ্ছে 2, 40 কে কাটলে 2 হচ্ছে। তো a এর ভ্যালু দেখো পেয়ে যাচ্ছ 30 দুগুণ কত 60। অপশন নাম্বার সি, অপশন সি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে যদি দুটো সংখ্যার যোগফল 30% তাদের বিয়োগফল 40% এর সমান হয়, তবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত বার করতে বলেছে। কি বলছে? যদি দুটো সংখ্যার যোগফলের 30% এবং বিয়োগফলের 40%। ভালো কোশ্চেন, পিএসসির কোশ্চেন, পাবলিক সার্ভিস কমিশন 2017 কোশ্চেন, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে দুটো সংখ্যা, তো আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা x আর একটা সংখ্যা y। তাহলে যোগফল যখন বলবে x প্লাস y হবে, আর বিয়োগফল যখন বলবে x মাইনাস y, আমি এখান থেকে ধরে নিলাম x গ্রেটার দেন y, x y এর থেকে বড়। তাহলে x প্লাস y হয়ে যাবে যোগফল, x মাইনাস y হয়ে যাবে বিয়োগফল। তো বলেছে যোগফলের 40%, অর্থাৎ x প্লাস y এর যোগফলের 30%, তো যোগফলের 30% এবং তাদের বিয়োগফল x মাইনাস y, বিয়োগফলের 40%, বিয়োগফলের 40% কি বলেছে? সমান হয়। তো দুটো কি হবে? ইকুয়াল হবে। তো যদি এটা ইকুয়াল হয় তাহলে বলছে তবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত। তো বড় সংখ্যা আমি x ধরে নিয়েছি, কারণ x গ্রেটার দেন y ধরে নিয়েছি, তো x হবে বড় সংখ্যা, y হবে ছোট সংখ্যা। তো এখান থেকে সবার প্রথমে পার্সেন্টেজ কেটে গেল, সমানে দু সাইড থেকে 0 0 কাটলো। তো x প্লাস y বাই x মাইনাস y এর রেশিও পাবে। কি রেশিও পাচ্ছ? x রেশিও পাচ্ছ 4/3। এবার এখানে যদি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল অ্যাপ্লাই করো, তো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল অ্যাপ্লাই করলে x বাই y সমান পেয়ে যাবে 4 প্লাস 3/4 মাইনাস 3। তো 4 প্লাস 3 মানে কত? 7 বাই কত 1, 7:1 এর সঠিক অ্যান্সার। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো রুল এর অর্থ কি? সমানের দুই সাইডে আমি ওপরে কি করব? দুটো সংখ্যার যোগ মানে হর এবং লবের যোগ, অর্থাৎ বলতে চাইছি x প্লাস y প্লাস x মাইনাস y। আর নিচে কি করব? নিচে আমরা বিয়োগ করব, অর্থাৎ x প্লাস y মাইনাস x প্লাস y। তো
এখান থেকে দেখতে পাচ্ছ যে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, উপরে থাকছে 2x, নিচে থাকছে 2y, 2 2 কেটে গেল, এখান থেকে চলে আসলো x/y। আশা করি বোঝাতে পেরেছি। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড এই সমস্ত রুল ক্লাস 6-7 এর পড়ে আসে সবাই, এবং 6-7 এর সাবজেক্ট। তো এটা এখন বোঝানোর টাইম না, জাস্ট বলে দিলাম কম্পোনেন্ট ও ডিভিডেন্ড রুল, দেখিয়েও দিয়েছি। যদি কারোর ডাউটও থেকে থাকে বা ভুলে গিয়েও থাকো তো আশা করি বুঝতে পেরেছো। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, একটা কথা বলি, যদি কোথাও কোনো কোশ্চেনে তোমাদের যদি ডাউট থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো, দাগ নম্বর সহকারে জানাবে যে এই দাগের কোশ্চেনে এই জিনিসটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবে জানাতে পারো। আর ক্লাস ভালো লাগলে আবারও বলছি অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। বলছে পরের কোশ্চেনে চলে আসো, বলছে যে কোনো সম্পত্তির 0.3 অংশের মূল্য বলেছে কত, এত টাকা। সম্পত্তির সমগ্র মূল্য কত? আচ্ছা, সমগ্র মূল্য কি? সমগ্র মূল্য হবে 1 অংশের সমান, 1 অংশের সমান, অর্থাৎ 14,400, এটা হবে 0.36 এর ভ্যালু। তো 1 অংশের ভ্যালু কত সেটাই আমার জানতে চাইছে। এখান থেকে দশমিক উঠে গেল, উঠে গিয়ে এখানে ওপরে হবে 100, 9 দিয়ে কাটলে হচ্ছে কত, 4 নং 36, 9 দিয়ে কাটলে হচ্ছে, আচ্ছা 36 দিয়েই কাটলেই তো হয়ে যাচ্ছে, 4 36, 4 36 144, 400, 400 আর এদিকে দুটো শূন্য মানে 40,000। অপশন ডি, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ ডাব্লিউপি কনস্টেবল 2018 এর কোশ্চেন। পরের কোশ্চেনে চলে আসো, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো, তারপর ছেড়ে দেওয়া হলো, তো দড়িটা পূর্বের অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো, কত পার্সেন্ট দৈর্ঘ্য হ্রাস ঘটলো। ধরো একটা রবার আছে, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যের একটা রবার, এবার সেই রবারটাকে তুমি টেনে ধরো এতটা তুমি বাড়িয়ে দিলে, এই পর্যন্ত বাড়িয়ে দিলে, বাড়িয়ে দেওয়ার পর আবার যখন ছেড়ে দিলে, ছেড়ে দিলে আবার রবারটা ঠিক তার আগের পজিশনে চলে আসবে। তো এখান থেকে এই যে পজিশনটা কমে গেল, তো কত পার্সেন্ট কমলো সেটাই কিন্তু এখানে জানতে চাইছে। তো দেখো আগে আগে কত ছিল এবং এখন, আগে রবারটা আমি ধরে নিচ্ছি ছিল 100% ভ্যালু ছিল, এখন সেই রবারটাকে 40% বাড়িয়েছ, বাড়ালে হয়ে যাচ্ছে কত, 140% হয়ে যাচ্ছে। এখান থেকে রেশিও বার করো, রেশিও বার করলে এখান থেকে হচ্ছে কত 7, এখান থেকে হচ্ছে কত 5, অর্থাৎ আগে এবং এখনকার রেশিও কত 5:7। এবার এখন যদি আমি রবারটাকে ছেড়ে দিই তাহলে রবারটা অবভিয়াসলি আগের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ রবারের যে লেন্থ 5 ইউনিট এখন হয়ে যাবে। তো এখন লেন্থ কত, এখন লেন্থ ছিল 7, 7-এর থেকে কমছে কত, 7-এর থেকে 5 হচ্ছে, কমছে কত, 2 কমছে, তাহলে 2 কমার অর্থ হলো 2/7। তো 2/7 কার ফ্র্যাকশন ভ্যালু, অলরেডি পড়িয়ে এসেছি, 2/7 হবে 28.47% এর ফ্র্যাকশন ভ্যালু বা 28.56% এর ফ্র্যাকশন ভ্যালু। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোন একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচের অনুপাত এখানে বলে দিয়েছে। যদি জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, মানে চালের মূল্য 20%, মাছের মূল্য, যথাক্রমের অর্থ কি, যথাক্রমের অর্থ হলো পরপর যে নামগুলো লেখা আছে তার ভ্যালু পরপর পরপর এখানে দেওয়া আছে, অর্থাৎ চালের দাম 20% বাড়ছে, মাছের দাম 30% বাড়ছে, তেলের খরচ 50% বাড়ছে, তবে পরিবারটার মোট খরচ কত বৃদ্ধি পাবে সেটা এখানে জানতে চাইছে। তো দেখো এখানে আগে খরচের রেশিও কত বলা ছিল, আগে কি কি জিনিস সে কিনছিল, চাল, মাছ এবং তেল, তিনটে জিনিস সে কিনছিল। তো তার রেশিও দেখো আগে বলা ছিল 12:17 কত 3, 12:17 এবার এই প্রত্যেকটা জিনিস আমি ধরে নিচ্ছি, চালের দাম আগে ছিল 12 টাকা, মাছের দাম ছিল আগে 17 টাকা, তেলের দাম 3 টাকা। তো এর যদি আমি পার্সেন্টেজ বাড়াই, মানে 20%, 30% এবং 50% করে যদি আমরা বৃদ্ধি করি,
তাহলে বৃদ্ধি করলে দেখবে এখানে আমাদের ক্যালকুলেট করতে অসুবিধা হবে। তো ক্যালকুলেট করার জন্য সব থেকে বেস্ট যে মেথডটা সেটা আগে ফ্র্যাকশন ভ্যালুগুলো লেখো, যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, 1/5 হচ্ছে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু। তো 5 যদি ইনিশিয়াল ভ্যালু হয়, এখন বেড়ে কত হচ্ছে, এখন বেড়ে হয়ে যাবে 6/5। একইভাবে 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 3/10। তো 10-এ 3 বৃদ্ধি পাচ্ছে, তো আগে যদি 10 টাকার মাছ কিনতো, এখন সেই মাছের দাম হয়ে গেছে 10 টাকায় 3 টাকা বেড়ে 13 টাকা, অর্থাৎ 13/10। একইভাবে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, হাফ। তো এখান থেকেও দেখো, এখন আগে দাম 2 টাকা ছিল, এখন 1 টাকা বৃদ্ধি পেয়েছে, 1 টাকা বৃদ্ধি পেলে এখন দাম কত, 3/2 টাকা। তো এখানে এই সংখ্যাগুলোকে আমরা যদি এর সঙ্গে গুণ করি, তাহলে নিচে 5, 10 এবং 2, এই 5, 10 আর 2 এদের যে এলসিএম দিয়ে এই রেশিওটাকে যদি গুণ করে নাও, তাহলে গুণ করতে সুবিধা হবে সবার আগে। তো এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হবে 10। তো 10 দিয়ে একে গুণ করো, 10 দিয়ে গুণ করলে হচ্ছে 120, 170, আর এখানে হচ্ছে কত, 30। তো নতুন রেশিও পেয়ে গেলাম কত, 120, 170 এবং 30। এবার চালের দাম যদি 20% বৃদ্ধি করি, তাহলে 20% বৃদ্ধি করলে কি হচ্ছে, 120-এর এখন 6/5 অংশ হয়ে যাচ্ছে। তো কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হচ্ছে, 5, 24, 120, 6, 24, 6 2 12, 120 আর 16, 136। এখন মাছের দাম কত হচ্ছে, আগে মাছ ছিল 170 টাকার, এখন 13/10 অংশ বৃদ্ধি পাচ্ছে। তো 0, 0 এখান থেকে কেটে গেল, এখান থেকে গুণ করলে হবে 17 আর 13। কিভাবে গুণ করছে, আচ্ছা গুণ করার টেকনিকও দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে। 17 × 13 আছে, কিভাবে গুণ করবে, 17 × 13টাকে ভাঙছি 10 + 3 আকারে। তাহলে 17 × 10 গুণ করলে কত হচ্ছে, 170, আর 3 17 কত, 51। তো যোগ করলে দেখো হচ্ছে 221, 170 আর 50 হয়ে যাবে 220, আর 1 221 টাকা, 221 টাকা হচ্ছে। আর এখান থেকে তেলের দাম আগে ছিল 30 টাকা, 3-এর 2 অংশ বৃদ্ধি পাচ্ছে, তো 3-এর 2 অংশ এখানে গুণ করে দাও, গুণ করলে 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 15। তো 3 15 কত, 45 টাকা। এখন কি জানতে চাইছে, তবে পরিবারের মোট খরচ বৃদ্ধি পাবে, মোট খরচ কত বৃদ্ধি পাবে সেটাই দেখো এখানে জানতে চাইছে। তো মোট খরচ এখান থেকে পেয়ে যাচ্ছ, যোগ করো এখান থেকে, এখানে 200 আর 100 হচ্ছে কত, 300, 200, 100, 300, 336, 36-এর সঙ্গে 1 যোগ করলে 37, 37 আর 20 যোগ করলে 357, 57 আর 5 যোগ করলে 62, মানে 362, 362 আর 40, তাই তো, ঠিক করলাম তো? আচ্ছা এমনি যোগ করি, 5 আর 1 6, 6 আর 6 যোগ করলে হচ্ছে কত, 12, 2 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 3 10-এর 0, 10-এর 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 402। হ্যাঁ ঠিক আছে, 402। আর এখানে দেখো আগে তার খরচ কত হচ্ছিল, 30 টাকা আর 170 টাকা, কত হচ্ছে, 200 টাকা, 200 টাকা আর 120 টাকা, মানে 320 টাকা, 320 টাকা। তো আগে খরচ হচ্ছিল তার মোট 320 টাকা, এখন খরচ হচ্ছে কত, 402 টাকা। এক্সট্রা কত টাকা খরচ হচ্ছে, এক্সট্রা কিন্তু তার 82 টাকা খরচ হচ্ছে। এক্সট্রা খরচ কত, এক্সট্রা খরচ 82 টাকা। তাহলে মোট খরচ কত বৃদ্ধি পাবে, তো দেখো মোট খরচ বৃদ্ধি পাচ্ছে 320 টাকা, আগে খরচ হচ্ছিল, বৃদ্ধি পাচ্ছে 82 টাকা। একে কত, 100-এ কত, তো পার্সেন্টেজ ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। 0 0 কাটলো, 4 দিয়ে, এখান থেকে 4 দিয়ে কাটছে না, 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে কাটলে হচ্ছে 41, 2 দিয়ে কাটলে হচ্ছে 16, আর এখান থেকে 2 দিয়ে কাটলে 8 2 16, 2 দিয়ে কাটলে 5, 5 41 হবে 205/8, 205/8। তাহলে এখান থেকে আসছে 8 1 8, 4 থাকছে, 5 8 40, 15 পূর্ণ
এখানে কোথাও একটা মিস্টেক হয়েছে আমার যতদূর খেয়াল আসছে। 20%, 20%, 5-এ 1 বাড়লো, 6 হলো, ঠিক আছে। 30%, 3-এর 10, 10-এ 3 বেড়েছে। 50%, 2-এ 1 বেড়েছে। এখানে 6/5, 5 দিয়ে কাটলে 5, 24, 6 দুগুণ 12, 120 আর 24। আচ্ছা, এই যে এখানে ভুল। 6 দুগুণ 12, 136 না, এটা হবে 144। 144। তাহলে এখানে টোটাল ভ্যালুটাই ভুল হয়ে গেছে। একশো চুয়াল্লিশ আর 145, 44 আর 45 হবে 89। 89 মানে 189, 189 আর এদিকে 200 মানে 389। 389 আর 1 যোগ করলে হবে 390। 390 আর 20, 410 হবে। 410, 410। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 320 থেকে 410 হয়েছে, মানে 90 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে 320 টাকা আগে সে খরচ করতো, এখন বৃদ্ধি হয়েছে কত? 90 টাকা খরচ তার এক্সট্রা হয়ে গেছে। একের মধ্যে কত? 100-এর মধ্যে কত? এখান থেকে 0 0 কাটো, এখান থেকে 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 25 6, এখান থেকে হচ্ছে কত? 9 25, 225 বাই 8, 8 দিয়ে ভাগ করলে 8 2 16, 6 থাকলো আর 6 থাকলো 65, 27টা 56, 8টা 64, 28.18%। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। বিক্রির সময় ঠিক কত অংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না? দেখো কি করছে, ধার্য মূল্যের কে ইংলিশে বলা হয় কি? মার্কড প্রাইস। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কোথায় লেখা আছে? বিক্রির সময়। তো বিক্রয় মূল্যকে বলা হয় ইংলিশে সেলিং প্রাইস, আর ক্রয় মূল্যকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস, সিপি। তো দেখো, কোনো একটা জিনিসের দাম কস্ট প্রাইস কিছু একটা ছিল, সেটাকে কি করছি? 50% আমি বাড়িয়ে লিখছি। ধরো তোমার একটা দোকান আছে, যদি চাকরি বাকরি না হয় তো দোকান খুলেই বসতে হবে। তো ধরো তোমার একটা দোকান আছে। তো দোকানে দোকানদার কি করে? দোকানদার হোলসেল মার্কেট থেকে কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলো, নিয়ে এসে দোকানদার কি করে? দোকানদার সেই জিনিসের দাম একটু বাড়িয়ে লেখে। তো বাড়িয়ে যেটা লেখে সেটাকে বলা হয় কি? ধার্য মূল্য, সেটাকে বলা হয় মার্ক প্রাইস। এবার কাস্টমারকে খুশি করার জন্য সেই দোকানদার কি করে? দোকানদার জানে যে আমি এত টাকা বেশি দাম এক্সট্রা লিখে রেখেছি, তো তার থেকে আমি যদি কিছুটা আমি ছেড়েও দেই তাহলেও আমার প্রফিট থাকবে। সুতরাং দোকানদার এই ধার্য মূল্যের ওপরে কি করে? ধার্য মূল্যের ওপরে ছাড় দেয়, যেটাকে বলা হয় কি? বলা হয় ডিসকাউন্ট দেয়। তো ডিসকাউন্ট দিয়ে, যেটাকে বলা হয় কি? ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিয়ে যেটা বিক্রি হয়, যেটা কাস্টমারের কাছে বিক্রি করলো, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় সেলিং প্রাইস, অর্থাৎ কি? বিক্রয় মূল্য। তো দেখো এখানে কি করছে দোকানদার? দোকানদার কোনো একটা জিনিস কিনে নিয়ে আসলো, তো আমি এখানে ধরে নিলাম সিপি 100 টাকার জিনিস কিনে নিয়ে আসলো, ক্রয় মূল্য 100 টাকা। এবার 100 টাকা থেকে কি করছে? 100 টাকার সাথে সে দামটা আরো 50% বাড়িয়ে লিখছে, মানে সে ধার্য মূল্য করছে সেই জিনিসটার কত? 150 টাকা। এবার সে কি করছে? কোনো লাভ বা লোকসান করতে চাচ্ছে না। তাহলে লাভ বা লোকসান যদি সে করতে না চায়, তার মানে সে যে টাকায় জিনিসটা কিনে নিয়ে এসে সেই টাকায় জিনিসটাকে বিক্রি করবে। আশা করি বোঝাতে পেরেছি লাইনটার অর্থ। বলছে যে তার কোনো লাভ বা লোকসান হবে না। তো তার যদি কোনো লাভ বা লোকসান না হয়, তার মানে সেই দোকানদার যে দামে জিনিসটা কিনে এনেছিল সেই দামেই জিনিসটা বিক্রি করবে। অর্থাৎ 100 টাকায় জিনিস কিনে এনেছিল, তো 100 টাকায় জিনিসটা বিক্রি করবে। তো 150 টাকা ধার্য মূল্য আছে, এর উপরে কিছু পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিচ্ছি, ধরি D% ডিসকাউন্ট দিচ্ছি, যার পর আমার সেলিং প্রাইস হবে কি? সেলিং প্রাইস হবে 100 টাকা। যার ফলে আমার সেলিং প্রাইস কি হবে? সেলিং প্রাইস হবে 100 টাকা।
তাহলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি? তো 150 টাকার জিনিসে আমি 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ সব সময়, এটা শুরুতেই বলা উচিত ছিল, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ, প্রফিট বা লস পার্সেন্টেজ সব সময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট হয়। কস্ট প্রাইস নিচে থাকবে, প্রফিট বললে উপরে প্রফিট, লস বললে উপরে লস থাকবে, ইনটু 100%। আর ডিসকাউন্ট পার্সেন্টেজ সব সময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট হয়, মনে রাখবে। ধার্য মূল্যের উপরে কিন্তু ডিসকাউন্ট হয়। তোমরা যখন দোকানে জামা কাপড় কিনতে যাও বা সামনে দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, যখন শপিং করতে যাবে তখন দেখবে জামার গায়ে একটা ট্যাগ লাগানো থাকে, সেখানে একটা দাম লেখা থাকে। সেই দামের ওপরে যত পার্সেন্ট দোকানদার ডিসকাউন্ট দিচ্ছে, 20% হোক, 50% হোক, 60% হোক, সেই দামের উপরে ডিসকাউন্ট হয়। তো যে দামটা জামার গায়ে লেখা আছে সেটা হবে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস, তার উপরে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে। কত টাকা ডিসকাউন্ট? সেটা ইনটু 100%। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট হয়, আর প্রফিট এবং লস পার্সেন্টেজ সবসময় কিন্তু কস্ট প্রাইসের উপরে অর্থাৎ ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেট হয়। জিনিসটা মনে রাখবে। তো দেখো মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 150 টাকা। কত টাকা ছাড় দিয়েছে? 50 টাকা ছাড় দিয়েছে। একে কত ছাড়? 100 কত ছাড়? তো এখান থেকে কাটলে হবে 3, এখান থেকে কাটলে হবে 2। তো 50 দুগুণ 100, 100/3, 100/3 মানে 33 পূর্ণ 1/3%। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দুটো প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছে। আচ্ছা, এখানে কিছু জিনিস বোঝানোর আছে এই ভোটের কোশ্চেনে। ভোটের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। এসআই এর এক্সামে কিন্তু এই থেকে একটা কোশ্চেন থাকবে, সেটা কেপিএসআই বলো বা ডব্লিউবিপিএসআই বলো। দেখতে পাচ্ছ এসআই এর এক্সামে 2019 সালে প্রিলিতে কোশ্চেন দিয়েছে। ভোটের যে সমস্ত কোশ্চেন থাকবে সেখানে এর উপরে দুটো তিনটে টাইপের কোশ্চেন আছে। তা প্রত্যেকটা টাইপ মানে এর থেকে আরো লেভেলে যদি পড়তে চাও, তো আমাদের কিছুদিনের মধ্যে একটা ম্যাথ সম্পূর্ণ ব্যাচের আমরা একটা ক্লাস লঞ্চ করতে চলেছি। সম্ভবত 15-20 দিন কিংবা 1 মাস হয়তো লেগে যেতে পারে, তার উপরে কাজ চলছে। তো ম্যাথ কমপ্লিট ব্যাচটা যদি তোমরা সেখানে দেখো, সেখানে এসএসসি মানে সেন্ট্রালের যাবতীয় এক্সাম এবং স্টেটের যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের ম্যাথের টপিক কিন্তু সেখানে কভার হয়ে যাবে। যদি সেই ক্লাসগুলো দেখতে থাকো, সেখানে ডিটেলসে আমরা ডিসকাস করব কত রকম টাইপ হয়, প্রত্যেকটা টাইপ আমরা সেখানে রাখার চেষ্টা করছি। তো যখন লঞ্চ হবে আমি অ্যানাউন্স করে দেবো, বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো হোয়াটসঅ্যাপে তোমরা লিঙ্ক পেয়ে যাবে বা সেখানে ইনফরমেশন পেয়ে যাবে, বা টেলিগ্রাম গ্রুপে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, হয় তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখান থেকে ইনফরমেশন সব পেয়ে যাবে। তো এখানে বোঝানোর যেটা সেটা হলো যে সিম্পল ব্যাপার, সামনের বছরই ভোট আছে, বিধানসভার ভোট বা পঞ্চায়েত ভোট, যে কোনো ভোট হোক না কেন। তুমি কি দেখেছো, তোমার গ্রামে যখন ভোট হয় তো ভোটার একটা লিস্ট থাকে। তো সাপোজ ধরো ভোটার লিস্টে 1000 জন লোক আছে। তো 1000 জন লোক প্রত্যেকে কি ভোট দেয়? না, প্রত্যেকে কিন্তু ভোট দেয় না। দেখবে কেউ না কেউ বাইরে কাজের জন্য তারা বাইরে থাকে, আসতে পারে না, কোনো না কোনো কারণে আসতে পারে না। তো এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। তো দেখো মোট ভোটার যদি বলা হয়, তাহলে মোট ভোটার হলো তোমার এলাকার বা তোমার বুথে যত জনের নাম ভোটার লিস্টে নথিভুক্ত আছে, সেটা হলো মোট ভোটার। তার মধ্যে কিছু জন লোক আসতে পারে না, কিছু জন লোক অ্যাবসেন্ট থাকে ভোটের দিন, কিছু জন লোক প্রেজেন্ট থাকে, ম্যাক্সিমাম লোক প্রেজেন্ট থাকে, গুটি কয়েক লোক অ্যাবসেন্ট থাকে। এবার এই যে প্রেজেন্ট যারা লোক আছে তারা কিন্তু ভোট দেওয়ার রাইট পায়, তারা কিন্তু ভোট দেয়। এই অ্যাবসেন্ট লোকরা কিন্তু ভোট দেয় না, যারা অনুপস্থিত ছিল তারা ভোট দেবে কি করে? এবার দেখো এই প্রেজেন্ট যারা থাকে এরাও কিন্তু দুটো ভাগে বিভক্ত হচ্ছে। কিভাবে বিভক্ত হচ্ছে দেখবে, যখন তোমাদের পঞ্চায়েত ভোট হয়, এখনো কিন্তু পঞ্চায়েত ভোটে ওই ইভিএম মেশিন আসেনি, এখনো কিন্তু সেই কাগজে স্ট্যাম্প মারতে হয়। তো এবিসি ধরো তিনটে পার্টি দাঁড়ালো, তাদের চিহ্ন ধরো এ, বি এবং সি। এবার ভুল করে এ তে মারতে গিয়ে কেউ বি এবং সির ঘরে একসঙ্গে দু জায়গায় মেরে দিল, ভুল করে মনে করো বি তে মারলো, তারপরে মনে করো না ভুল হয়ে গেছে, এতে মারার দরকার, এতে মেরে দিল। তাহলে তার ভোট কি হয়? তার ভোট কিন্তু পচে যায়।
এই ভোট কিন্তু কাউন্ট হয় না, ভোট পচে যায়। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কিছু ভোট শুদ্ধ ভোট থাকে, কিছু ভোট থাকে পচা ভোট, কিছু থাকে ভ্যালিড ভোট যাকে ইংলিশে বলবো ভ্যালিড, আর কিছু ভোট হয়ে যায় ইনভ্যালিড ভোট। কিছু ভোট ভ্যালিড, কিছু ভোট ইনভ্যালিড। এই যে ইনভ্যালিড ভোট হয়ে গেল সেটা আর গণনা করা হয় না, সেটা টোটালি বাদ যায়। এবার যারা যে প্রার্থীরা দাঁড়িয়েছে, সাপোজ ধরো দুজন প্রার্থী, কারণ তোমার এক্সামে দুজন প্রার্থী দেবে, 3-4জন প্রার্থী এখানে দেবে না ভোটের মতো। তো সাপোজ ধরো দুজন প্রার্থী দাঁড়িয়েছে, তো দুজন প্রার্থী তারা যারা জিতবে তারা ডিপেন্ড করবে কোন ভোটের ওপরে? তো তারা ডিপেন্ড করবে কিন্তু এই ভ্যালিড ভোটের ওপরে। এই যে ভোটটা বেঁচে থাকলো এই ভোটের উপরে তারা কিন্তু ডিপেন্ড করে জিতবে, যে কেউ একজন বেশি পাবে এর থেকে, কেউ একজন কম পাবে। তো এখান থেকে দেখো, যে জয়ী হচ্ছে উইনার প্রার্থী, যে জয়ী হচ্ছে একজন উইনার প্রার্থী হবে, আর একজন অবভিয়াসলি একজন জিতলে আরেকজন হারবে, একজন লুজার প্রার্থী হবে। তো এই ভ্যালিড ভোটের মধ্যে থেকে কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। ধরো ভ্যালিড ভোট এসে দাঁড়ালো 100টা, তো উইনার প্রার্থী ধরো 60টা ভোট পেলো, আর লুজার প্রার্থী কটা ভোট পেলো? লুজার প্রার্থী 40টা ভোট পেলো। এবার দেখো এখান থেকে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেবে কি, যে ভ্যালিড ভোটের, ভ্যালিড মানে কি, ভ্যালিড বাংলাতে দেবে বৈধ, আর ইনভ্যালিড এর বাংলা অর্থ কি, অবৈধ। তো এই বৈধ ভোটের 60টা ভোট পেয়ে উইনার প্রার্থী জয়ী হয়েছে। এবার অনেক সময় এদের ডিফারেন্স বলে দেবে, যে বৈধ যে জয়ী প্রার্থী সে লুজার প্রার্থীকে কত ভোটে হারিয়েছে। তো দেখো একজন 60 আর একজন 40, তাহলে কত ভোটে হারিয়েছে? 20টা ভোটে হারিয়েছে, বা 20 ভোটে সে জিতেছে। তো আশা করি কনসেপ্ট এখানে বোঝাতে পেরেছি যে ভোটের কনসেপ্ট কি। এবার চলে আসো এখানে কোশ্চেনে। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? দুটো প্রার্থী একটা নির্বাচনে দাঁড়িয়েছে। নির্বাচনে দাঁড়িয়ে কি বলছে? 75% ভোটার তাদের ভোট দিয়েছেন। তো এখানেই দেখতে পাচ্ছ যে 75% ভোট দিয়েছে, আর বাকি 25% ভোট দিতেই আসেনি। তারপর বলছে যার মধ্যে 2% অবৈধ হিসাবে ঘোষণা হয়েছে, অর্থাৎ 2%-এর ভোট পচে গেছে। একজন প্রার্থী 9261টা ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোট, ভালোভাবে খেয়াল রাখবে কি বলেছে, যা মোট বৈধ ভোটের 75% ছিল, যা কি মোট বৈধ ভোটের 75%। তাহলে ভোটার সংখ্যা মানে টোটাল ভোটার কতজন ছিল সেই বুথে বার করতে বলেছে। তো দেখো এখানে 75% প্রথমেই অ্যাবসেন্ট ছিল, তো আমি ধরে নিচ্ছি 100 জন ভোটার ছিল ওই বুথের। টোটাল ভোটার সংখ্যা আমি ধরে নিচ্ছি 100 জন। এই 100 জনের মধ্যে এখন ভোট দিয়েছে কত? 75% ভোট দিয়েছে। তো ভোট দিতে এসেছে কতজন? 75 জন ভোট দিতে এসেছে। এই 75 জনের মধ্যে দেখো 2% অবৈধ ভোট, 2% অবৈধ ভোট। তাহলে 2% যদি অবৈধ ভোট হয়, তাহলে 75-এর 2%-এর ভ্যালু বার করো। 2%-এর ভ্যালু কত হচ্ছে? এখান থেকে 25 দিয়ে কাটলে 3, এখানে 4, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, এখানে হচ্ছে কত? 3/2। 3/2 মানে কত? 1.5। তাহলে 75 জনের মধ্যে 1.5 হয়ে যাচ্ছে কি অবৈধ ভোট। তাহলে অবৈধ ভোটের সংখ্যা হচ্ছে কত? 1.5। তাহলে বৈধ ভোট, ভ্যালিড ভোট, বৈধ বা ভ্যালিড ভোটের সংখ্যা কত? তো ভ্যালিড ভোটের সংখ্যা দেখো, টোটাল ভোটার 75 এখন, এবং টোটাল ভোটারের থেকে 1.5 বিয়োগ করে দাও, তাহলে এখন বৈধ ভোটের সংখ্যা কত এসে দাঁড়াচ্ছে? এখান থেকে বিয়োগ করলে দেখো পেয়ে যাবে 73.5। এই পর্যন্ত বোঝাতে পেরেছি। এবার এখানে বলছে এই যে বৈধ ভোট, এই বৈধ ভোটের 75%, এই বৈধ ভোটের 75%-এর ভ্যালু, 75%-এর ভ্যালু হলো 9261 জন। এই বৈধ ভোটের 75%-এর ভ্যালু বলেছে কত? 75%-এর ভ্যালু বলেছে 9261 জন। তো জানতে চাইছে 100-র ভ্যালু কত।
তাহলে এখানে কি বলেছে 73.5 এর 75% মানে কত 3/4 75% মানে 3/4 ডাইরেক্টলি লিখলাম 75% এর ভ্যালু কত বলে দিয়েছে এর ভ্যালু বলে দিয়েছে 9261 বার করতে হবে 100 এর ভ্যালু কত তো এখান থেকে 100 এর ভ্যালু দেখো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 9261 বাই 73.5 ইন্টু কত 3 4 উপরে চলে যাচ্ছে ইন্টু হয়ে যাচ্ছে কত 100 কাটাকুটি করো এখান থেকে কাটাকুটি করলে এখানে দশমিক উঠে গিয়ে উপরে একটা 10 চলে আসবে এখানে 5 দিয়ে কাটো 5 2 10 5 দিয়ে কাটলে 5 1 5 2 3 4 5 20 5 7 কত 35 3 দিয়ে কাটো 3 দিয়ে কাটলে 9 10 11 11 আর 6 17 18 না 3 দিয়ে কাটবে 3 3 9 0 3 8 24 3 7 21 7 দিয়ে কেটে যাচ্ছে সম্ভবত এখানে 7 দিয়ে কাটলে 4 7 28 2 4 7 28 7 1 7 7 দিয়ে কাটলে 7 2 14 আচ্ছা 21 21 কেটে যাচ্ছে এখান থেকে তো এখান থেকে থাকছে কত দেখো 21 ইন্টু 4 ইন্টু 2 4 2 8 4 2 8 আর এর সঙ্গে 100 আছে 4 2 8 মানে লাস্টে 00 আসবে আর এবং এখানে সংখ্যা আসবে 8 00 7 হবে না 007 অপশন সি হবে না 00 এখানে 8 অপশন বি হবে আচ্ছা এখানে অপশন বি অপশন সি তাহলে এখানে গুণ করে দেখতেই হবে তো এখানে 4 2 8 8 1 8 8 2 16 16800 অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এবার এক্সামে সলভ করার এর সবথেকে বেস্ট মেথড কি এটা এত সময় ডিসকাস করলাম ডিটেলসে এক্সামে দেখো কিভাবে সলভ করবে এখানে 9200 উল্টো আসতে হবে 9261 এটা কার ভ্যালু বলে দিয়েছে 75% এর ভ্যালু বলে দিয়েছে তো 75 নিচে লিখলে 100% এর ভ্যালু বার করো তো এটা হয়ে যাচ্ছে কি এটা হয়ে যাচ্ছে বৈধ ভোট তো বৈধ ভোট কতর সমান ছিল 98% এর সমান ছিল কারণ 2% ভোট কি বলেছে 2% ভোট অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল তো এটা 98% এর সমান তাহলে 100% ভ্যালু বার করো তো 100% এর ভ্যালু যেটা বার হলো এই পর্যন্ত এটা হয়ে গেল যে এতজন লোক ভোট দিতে এসেছিল তারপর দেখো বলেছে 75% লোক ভোট দিতে এসেছে তার মানে এটা হলো 75% এর ভ্যালু তাহলে নিচে লেখো 75 100 এর ভ্যালু বার করো কাটাকুটি করলে অ্যান্সার চলে আসবে 16800 চলে আসো পরের কোশ্চেন একটি শহরে জনসংখ্যা ছিল 9000 জন যদি পুরুষের জনসংখ্যা বৃদ্ধি 8% এবং মহিলা জনসংখ্যা বৃদ্ধি 5% হয় তাহলে বৃদ্ধি জনসংখ্যা হবে কত 9600 জন জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরে পুরুষের সংখ্যা কত ছিল সেটা এখানে বার করতে বলেছে তো এখানে দেখো কোশ্চেনে আগে যদি আমি ধরি টোটাল জনসংখ্যা ছিল 9000 এখন টোটাল জনসংখ্যা হয়েছে কত 9600 তাহলে বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে 600 জন তাহলে যদি বলি শতাংশে কত বৃদ্ধি পেয়েছে তো আগে ছিল 9600 জন এক্সট্রা বৃদ্ধি পেয়েছে একের মধ্যে কত 100 এর মধ্যে কত এখান থেকে 0000 কাটলো একটা জিরো কাটলো এখান থেকে 3 দিয়ে কাটলে 3 3 9 3 20 60 তো 20/3% কিন্তু বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে 20/3% বৃদ্ধি পেয়েছে এবার দেখো এই কোশ্চেনটাকে আমরা অ্যালিগেশনের দ্বারা সলভ করব পুরুষের জনসংখ্যা বৃদ্ধি কত বলেছে 8% মহিলার জনসংখ্যা বৃদ্ধি বলেছে কত 5% তো এক সাইডে লেখো পুরুষ 8% আর এক সাইডে লেখো মহিলা 5% পার্সেন্টেজ লেখার কোনো দরকার নেই বেকার
8 5, আর এখানে টোটাল বৃদ্ধি পেয়েছে কত, টোটালটাকে লেখো মাঝখানে 20/3। যখনই এরকম ভগ্নাংশে চলে আসবে অ্যালিগেশনে, তখন কি করবে, হরে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে প্রত্যেকটার সাথে গুণ করে দাও। তো হরে আছে 3, তো 3 দিয়ে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে 3 8 হচ্ছে কত 24, 3 5 হচ্ছে 15, আর 20/3 কে 3 গুণ করলে এখানে হচ্ছে কত 20। অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করো। 24 থেকে 20 বাদ দিলে 4, আর 20 থেকে 15 বাদ দিলে 5, তো 5:4 হয়ে যাবে পুরুষ মেল এবং ফিমেলের রেশিও। তো জনসংখ্যা বৃদ্ধির পূর্বে পুরুষের সংখ্যা কত ছিল, তাহলে পুরুষের সংখ্যা হবে, টোটাল হলো 5 আর 4 9, তো 9 এর ভ্যালু কত বলা আছে 9000, তাহলে 1 এর ভ্যালু হয়ে যাবে কত 1000 হাজার, আর 5 এর ভ্যালু কত হয়ে যাবে, 5 এর সঙ্গে 1000 গুণ করে দাও 5000। তো পুরুষের সংখ্যা ছিল 5000, যদি জিজ্ঞাসা করতো মহিলার সংখ্যা কত ছিল, তখন অ্যান্সার হয়ে যাবে 4 সমান কত 4000, 4000। চলে আসো পরের কোশ্চেন। কোন ঘনকের প্রতিটি বাহু 10% কমানো হলে 10% কমানো হলো, তবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। সবার আগে জানতে হবে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি। তো ঘনকের সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6a²। তো এখানে এ হলো কি বাহুর দৈর্ঘ্য, আর 6 হলো কি, 6 হলো একটা সংখ্যা, তো সংখ্যাটাকে আমি এখান থেকে হটিয়ে দিলাম। এই a² মানে কি, a² কে আমরা a ইন্টু a আকারে লিখতে পারি, অর্থাৎ গুণ আকারে লিখতে পারি। আর যখনই কোনো দুটো সংখ্যাকে আমরা গুণ আকারে লিখতে পারি, তখন আমরা সেই কোশ্চেনে সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করতে পারি। জিনিসটা খেয়াল রাখবে, যদি সংখ্যা দুটোকে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করতে পারি। তো কি বলেছে, 10% করে ডিক্রিজ হচ্ছে, তাহলে সাকসেসিভের ফর্মুলা ক্লাসের শুরুতেই পড়িয়েছিলাম কি, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। এবার এখান থেকে ভালোভাবে দেখো যে কিভাবে অ্যাপ্লাই করছি। যখনই এখানে কমানোর কথা বলবে, ডিক্রিজ বলবে, কমছে, তাহলে দুটো ভ্যালুই সেম, তো ডিক্রিজ যখন বলবে মাইনাস লিখবো, -10। আবার অন্য আরেকটা বাহু, সেটাও -10। এবার মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তো এখানে বসবে প্লাস 10 ইন্টু 10 বাই কত 100। তো 100 আর 100 এখান থেকে কেটে গেল, আর মাইনাস মাইনাস -10 হচ্ছে কত 20, আর এখানে হলো কি প্লাস 1, কারণ উপর নিচে কাটলে কি থাকছে 1 থাকছে, প্লাস 1। তো এখান থেকে যোগ বিয়োগ করলে পাচ্ছ -19%। মাইনাসের অর্থ হলো ডিক্রিজ হচ্ছে, তো কত ডিক্রিজ হয়েছে 19% ডিক্রিজ হয়েছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখন চলে আসি পরের কোশ্চেন। তো এই কোশ্চেন থেকে আমরা নেক্সট দিন ক্লাস দেখবো 21 নম্বর কোশ্চেন থেকে। টোটাল আজকের ক্লাসে প্রায় 40টা 45টা মতো কোশ্চেন আছে। তো নেক্সট দিন আমরা বাকি যে 20-25টা কোশ্চেন থেকে গেল সেগুলো আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু বোঝানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসে এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ। যারা দেখে যাবে না পার্সেন্টেজের টোটাল টপিক 43টা কোশ্চেন, সেখানে 20টা কোশ্চেন করেছে।